আচ্ছা, ১ম কথা হচ্ছে যে আমি এই ক্লাসে যে কনটেন্ট আপনারা আগে শুনেন ভালো করে মনোযোগ দিয়ে। এই ক্লাসে যে কনটেন্ট এখানে হচ্ছে কনজাংশনের পরিচিতি দেয়া হয়। পরিচিতি দেয়া হবে। মানে গত ক্লাসে কনজাংশন কি কনজাংশনের একটা পরিচিতি দেয়া হইছে। তারপরে কনজাংশনের সাথে এখানে হচ্ছে শুধু কনজাংশন না মানে সাথে কানেক্টরস এরও ক্লাস নেওয়া হইছে। কানেক্টরস এখানে আছে। কানেক্টরস বা জয়েনার্স। তো কানেক্টরস গুলা ধরেন কমপ্লেক্স সেন্টেন্সে কেমন হয়, কম্পাউন্ড সেন্টেন্সে কেমন হয় বা সিম্পল সেন্টেন্সে কি কানেক্টর থাকে কি থাকে না এগুলা। এরপরে আপনার কানেক্টরস গুলার ইউজ আছে। যেমন ধরেন কানেক্টরস এর মধ্যে যেমন হাউএভার এর ইউজ একরকম, সো এর ইউজ একরকম। এরকম ইউজ গুলা আছে। তারপরে কিছু কানেক্টর দিয়ে মানে ধরেন ক্লজ মার্কার এবং কিছু কানেক্টরস অথবা কনজাংশন দিয়ে আপনার কিছু ট্রান্সলেশন সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে আছে কোনটার ক্ষেত্রে কেমন হয় এটা এই ব্যাপারটা দিয়ে আছে। আর এখানে অ্যাফার্মেটিভ থেকে অপটেটিভ পর্যন্ত বা অ্যাফার্মেটিভ নেগেটিভ বা অ্যাসারেটিভ থেকে অপটেটিভ পর্যন্ত পার্ট 2 তে আপনার হচ্ছে যে ট্রান্সফরমেশন দিয়ে আছে, যেটা আমি খুব বেশি করাই না কারণ এটা সোজা আপনারা ছোটবেলা থেকে পড়ে আসছেন। ছেলেমেয়েরা যেটাতে ঝামেলা ফেস করে সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো এটারে হচ্ছে যে আমি এই গত ক্লাসে যেভাবে দেখানোর চেষ্টা করছি যে আপনারা ছোটবেলা থেকে রুল মুখস্থ করে আসছেন, রুল মুখস্থ। তো আমি যেটা এনকারেজ করছি আপনাদেরকে রুল মুখস্থ না করে আপনি সেন্টেন্স দেখে কিভাবে বুঝবেন এটা কিভাবে করতে হবে। অথবা আমার আপনাদের পরামর্শ ছিল আপনি একটা উদাহরণ মনে রাখেন। একটা উদাহরণ মনে করেন এরকম দেয়া ছিল, ধরেন হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স? কারণ এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে আর একটা নন ফাইনাইট। শুধু ফাইনাইট ভার্ব একটা থাকলে এটা সিম্পল সেন্টেন্স। হি ইজ টু উইক টু ওয়াক যদি মনে রাখেন এটাকে কমপ্লেক্স করতে হয় কেমনে? হি ইজ হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক এবং হি ইজ উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ড হয়ে গেল। এই উদাহরণটা মনে রাখলে টু দিয়ে বা সো দ্যাট দিয়ে যত সেন্টেন্স আসে সব পারবেন। এটা একটা ওয়ে। আর একটা হচ্ছে দেখে বুঝা। আপনি যখন প্র্যাকটিস করবেন দেখে বুঝে যাবেন। এটা একটা ব্যাপার হইতে পারে। আর একটা সিম্পল জিনিস যেটা আপনারা আজীবন করে আসছেন, রুল মুখস্থ করা। এটা থাকলে এটা হবে, টু থাকলে ওখানে সো দ্যাট হবে, ওখানে এন্ড হবে, এগুলো মুখস্থ করা। তো এই হচ্ছে বেসিক ইয়া। তো এখানে আমি কি বললাম? পরিচিতি, কানেক্টরস গুলার ইউজ, তারপরে কিছু ট্রান্সলেশন আর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এবার বলেন কোন বিষয়টা একটু কঠিন মানে যেটা আলোচনা করলে আপনাদের উপকার হবে। একই ক্লাস রিপিট না করে আমরা হচ্ছে সমস্যাগুলা চিহ্নিত করি। ঠিক আছে, বেশিরভাগেরই মতামত হচ্ছে যে আমি একটু ফাস্টার ক্লাসটা যাই, যাওয়ার পরে কারো যদি কোনো জায়গায় হয় আমি চ্যাট বক্স খেয়াল করব, খেয়াল করলে আপনার যদি ওই টপিক্সে সমস্যা থাকে আমি ওইটা নিয়ে একটু বেশি আলোচনা করব, তাই তো? এটাই হওয়া উচিত, তাই তো? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, শুরু করি। মানে এটা হচ্ছে যে আমরা বেসিক এটা দেখাই যে মানে সেন্টেন্স শুরু হয় কি অ্যালফাবেট দিয়ে। একটু ফাস্টার যাব। আপনারা বলেন যে এটা বুঝি নাই, তাহলে এটা আবার বুঝাই দিব, সমস্যা নেই। তারপরে হচ্ছে সেন্টেন্সের পরে আমরা অ্যালফাবেটের পরে যেটা অ্যালফাবেট দিয়ে তৈরি হয় ওয়ার্ড, ওয়ার্ডের কতগুলো ওয়ার্ড একসাথে মিলে যদি কোনো অর্থ তৈরি করে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না সেটা হচ্ছে ফ্রেজ। তারপরে বলা হয়েছে যদি আপনি একটা ফাইনাইট ভার্ব এখানে ইনক্লুড করেন এবং সেখানে ক্লজ মার্কার থাকে অথবা কি কনজাংশন থাকে তখন এটা ক্লজ। আর যদি ক্লজ মার্কার কনজাংশন কিছুই না থাকে তখন এটা সেন্টেন্স। আচ্ছা, আমি একবার নতুন ক্লাসের মতোই নিচ্ছি, যাদের সমস্যা তারা একটু বললেন, হ্যাঁ? তারপরে আসেন, তা আমরা এই যে আমরা আপনাদেরকে চিত্রটা দেখাইলাম অ্যালফাবেট, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স। ঠিক একই রকমভাবে এটা হচ্ছে একটা সেন্টেন্স। এটা হচ্ছে যে একটা ওয়ার্ড, সরি, কার। তো কার ওয়ার্ডটার সাথে আমি যখন এই যে রেড শব্দটা লাগাইলাম, দ্য রেড কার। রেডটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ এবং নাউন। ২ টা নাউন একসাথে যুক্ত হলে প্রথমটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে রেড কার। এর আগে আমি একটা কি লাগাইলাম? আরো একটা আর্টিকেল লাগাইলাম। আর্টিকেল মানে কি? অ্যাডজেক্টিভ লাগাইলাম। অ্যাডজেক্টিভ মানে বা ডিটারমাইনারও বলতে পারেন আপনি। লাগাইলাম। লাগানোর পরে দ্য রেড কার এটা একটা আপনার এক্সপ্রেশন দেয়। অর্থবোধক এক্সপ্রেশন। যদি অর্থবোধক কোনো এক্সপ্রেশন দেয় সেটার নাম ফ্রেজ। যেন আপনি যদি বলতেন রেড কার এরপরে দি, তাহলে কি এটা কোনো অর্থ হইতো? হইতো না। এটা একটা অর্থ দিচ্ছে এইজন্য এটা ফ্রেজ। এটা বেসিক কথা। ঠিক এই রেড কারের সাথে আমি যখন একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসবো, এখন ফাইনাইট ভার্ব কি? আপনারা নিশ্চয়ই আগের ক্লাসগুলোতে করছেন। যেই ভার্ব ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা সাবজেক্ট অনুযায়ী এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যেটা ছাড়া বাক্য হবে না। তাহলে দ্য রেড কার ড্রাইভস স্মুথলি। তাহলে রেড কার খুবই স্মুথলি চলে, তাহলে সেন্টেন্স এখানেই শেষ। রেড কার ড্রাইভস। আর আমি এখানে স্মুথলি দিলাম আর একটা অ্যাডভার্ব, অথবা এটারে বলতে পারেন আপনি অ্যাডভার্ভিয়াল, অথবা
আপনি এটারে বলতে পারেন হচ্ছে সেন্টেন্সের এক্সটেনশন অথবা লেজ। হ্যাঁ, তো এইটা যুক্ত করলাম, তখন এটা কি হইলো, একটা পূর্ণাঙ্গ, এটা ছাড়াও পূর্ণাঙ্গ সেন্টেন্স, কিন্তু এটা হইলো একটা সেন্টেন্স দ্বার হইলো। এখন এই সেন্টেন্সটারে দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, এটা একটা সেন্টেন্স। তো দ্য রেড কার ড্রাইভস স্মুথলি, দেখেন এখানে এখন একটা জিনিস চলে আসছে, নতুন জিনিস, কি নাম, এটার নাম দো। এই দো এর নাম হচ্ছে ক্লজ মার্কার। কোন ক্লজ মার্কার? সাবঅর্ডিনেট ক্লজ মার্কার। সাবঅর্ডিনেট কেন? আপনি যখন বলতেছেন যে রেড কার ড্রাইভস স্মুথলি, লাল কারটি ভালো চলে, সেন্টেন্স কমপ্লিট, একবারে পূর্ণাঙ্গ সেন্টেন্স, সিগনেচার দিলেন, সাইন দিলেন। যখন আপনি বললেন যে দো, দো ওয়ার্ডটা লাগাইলেন, মানে এটা যুক্ত করলেন ক্লজ মার্কারটা, সাথে সাথে এখন জিজ্ঞেস করতে পারেন দোটা কি? দোটা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব। তাইলে এই দো যুক্ত করার সাথে সাথে দো দ্য রেড কার স্মুথ ড্রাইভস স্মুথলি, যদিও লাল কারটি ভালো চলে, এই কথা দিয়ে কোনো কিছু বুঝায় না। মানে আমার আরো কিছু শোনার আগ্রহ আছে, এই জন্য এটার পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, এটার নাম ক্লজ কি, সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাব মানে কি, অধীনে, কার অধীনে? এই পরে আর একটা সেন্টেন্স আছে এটার অধীনে, এটা ছাড়া ওটা বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে আনিসা প্রেফার্স টু রাইড আ বাইসাইকেল, আনিসা বাইসাইকেল চালাইতে পছন্দ করে, যদিও তার রেড কারটা ভালো চলে। তাহলে এই যে একটা সেন্টেন্স, এটার নাম একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। দুইটা সিম্পল সেন্টেন্স যুক্ত হওয়ার জন্য আমি কি করলাম, মাঝখানে একটা কমা দিলাম আর এখানে একটা ক্লজ মার্কার যুক্ত করলাম। যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ মার্কার আছে, কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞা অনুযায়ী যদি কোনো সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে তখন এটার নাম, আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকে তখন এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। ঠিক একই রকম আর একটা উদাহরণ এখানে দেয়া আছে, সেম জিনিস। অ্যাডভেঞ্চার একটা ওয়ার্ড, অ্যাডভেঞ্চারের সাথে আমি একটা অ্যাডজেক্টিভ আর একটা সেম ডিটারমাইনার লাগাইলাম, দ্য থ্রিলিং এক্সপিরিয়েন্স, রোমাঞ্চকর অভিযান, এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের সাথে যখন আমি একটা ভার্ব যুক্ত করলাম এবং ভার্বের পরে একটা কি অবজেক্ট যুক্ত করলাম, তখন এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়। রোমাঞ্চকর অভিযানটি অপ্রত্যাশিত মোড় নেয়, দ্য থ্রিলিং অ্যাডভেঞ্চার টেকস আনএক্সপেক্টেড টার্নস। ঠিক একই রকম ভাবে আমি একটা ক্লজ মার্কার এখানে লাগাইলাম, তখন এটা কি হয়ে গেল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ একটা ক্লজ মার্কার আছে। এখন আগে ওটা বুঝি, আমরা কমপ্লেক্স সেন্টেন্স আমরা পরে যাব। এটা একটা ক্লজ হয়ে গেল, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই ক্লজের নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন ক্লজ, মানে এটা মূল অর্থ প্রকাশ করতে পারে। কিন্তু এটা যদি এই সেন্টেন্সটা আলাদা করে ফেলেন, এটার নাম একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। যখন এটা আর একটার সাথে লেগে আছে কমা দিয়ে, তখন এটার নাম ক্লজ। তাহলে ফ্রেজ কি? ফ্রেজ আমি একটু আগে বলছি যে ফ্রেজ হচ্ছে যে গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা কি একটা সিঙ্গেল ইউনিটের মতো কাজ করে, মানে একটা সিঙ্গেল অর্থ দেয় আপনাকে, অর্থবহ কোনো কিছু, যেখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। মানে এরকম কোনো ভার্ব নাই যেটা টেন্স দ্বারা পরিবর্তন হবে, এরকম কোনো ভার্ব নাই যেটা পার্সন দ্বারা পরিবর্তিত হবে। এটা আপনারা আগের ক্লাসে পড়ে আসছেন, প্রথম দিকের ক্লাসে। তাহলে এ থ্রিলিং এক্সপেরিয়েন্স, দ্য রেড কার অ্যান্ড এ স্মাইলিং ফেস, উইথ উইথ অল সিনসিয়ারিটি, অ্যাজ লং অ্যাজ, হোয়াট আ পিটি, এই সবগুলা হচ্ছে যে আপনার একটা সেন্স দিচ্ছে, এবং এগুলা সবই গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একটা ওয়ার্ড না, একাধিক ওয়ার্ডস একসাথে যুক্ত হয়ে একটা অর্থ দিচ্ছে, এই জন্য এটার নাম ফ্রেজ। দের ইজ নো সাবজেক্ট, নো ভার্ব। তাহলে ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেইনিং নো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, এটা আমরা শিখলাম। তাহলে ক্লজটা কি? একটু আগে আমরা অলরেডি বলছি, সেটা হচ্ছে সেটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু সেখানে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকতে হবে। ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। নন ফাইনাইট ভার্ব কি একটু পরে আমরা আবার দেখব। তাহলে লেটস সিম্পলিফাই, এ গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কখন এটার নাম ক্লজ হবে, যদি এটা কোনো সেন্টেন্সের অংশ হয়। যদি কোনো সেন্টেন্সের অংশ সে না হয়, তাহলে তার নাম ক্লজ না, সেটা হয় সেন্টেন্স, আর নাইলে যদি ক্লজের অংশ না হয় সেটা কি হবে, সেন্টেন্স।
ক্লজ কয় প্রকার? ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আরেকজনের উপর নির্ভরশীল, একটু আগে বলছি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারোর উপর নির্ভরশীল না। তবে কখন আপনি এটার নাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবেন? যদি এটা কোনো সেন্টেন্সের অংশ হয়, বড় সেন্টেন্সের। যদি কোনো সেন্টেন্সের অংশ না হয়, তাহলে ইন্ডিপেন্ডেন্টের ক্লজের নামে হয়ে যাবে সিম্পল সেন্টেন্স, একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কোঅর্ডিনেট ক্লজ কখন হয়? যখন কনজাংশন দিয়ে দুইটা ক্লজ যুক্ত হয়, তখন ওইটার নাম কোঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আর একটা নাম প্রিন্সিপাল ক্লজ, ডিপেন্ডেন্টের ক্লজ সাবঅর্ডিনেট বা এমবেডেড ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজ কোনটা? যেটা কম্পাউন্ড সেন্টেন্সে যেটা থাকে, যেটা কনজাংশন দিয়ে যুক্ত হয়, সেটার নাম কোঅর্ডিনেট ক্লজ। আমাদের আজকের বেসিক আলোচনা হচ্ছে যে বেসিক্যালি কোঅর্ডিনেট ক্লজের যেই কনজাংশনগুলো বসে এবং যেই যে লিঙ্কার্সগুলো এখানে বসে, যেই যে কানেক্টরসগুলো এখানে বসে, সেটা নিয়ে বেসিক আলোচনা। এবার আসেন ডিপেন্ডেন্ট ক্লজ অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, তাইলে ওই যে একটু আগে বললাম, দো দ্য রেড কার্ড ড্রাইভস স্মুথলি, যদিও রেড কার্ডটি ভালো চলে, সেন্টেন্সের অর্থ পূর্ণাঙ্গভাবে দেয় না। কার উপর নির্ভরশীল? আনিসা প্রেফার্স টু আ বাইসাইকেল। যেহেতু আরেকজনের উপর নির্ভরশীল, এটার নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যদি এই ঘটনাটা না থাকে, তাহলে এটার নাম একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। একই রকম দুইটা জিনিস একইভাবে আছে, বাট দিয়ে যুক্ত হয়েছে, একটা কমা দিয়ে, কমা আছে, বাট আছে। বাটটা কি? কনজাংশন। এই জন্য এই দুইটার নাম আর সাবঅর্ডিনেট ক্লজ নাই, এটার নাম হচ্ছে ক্লজ, এটা একটা ক্লজ। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট। যদি এখানে কোনো ক্লজ মার্কার থাকতো, হ্যাঁ, এবং একটা আরেকটার উপর নির্ভরশীল হইতো এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকতো, তখন এটার নাম হয়ে যাইতো কি? সরি, যদি এগুলা কি দিয়ে যুক্ত হইতো, মানে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারতো না, তখন নিজে নিজের অর্থ প্রকাশ না করতে পারলে সেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। যদি সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এখন সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার্স কোনগুলা? সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার্স হচ্ছে অনেকগুলা। এর মধ্যে আমরা যেগুলা দেখবো যে রিলেটিভ প্রোনাউন, যেগুলো আপনারা রিলেটিভ প্রোনাউন গত ক্লাসে পড়ে আসছেন, হু, হোম, হুজ, হুইচ, দ্যাট। রিলেটিভ অ্যাডভার্ব পড়ে আসছেন, ওয়েন, ওয়্যার, হাউ, কখন, কোথায়, কিভাবে এবং কেন। কখন, কোথায়, কিভাবে এবং কেন, এগুলো হচ্ছে যে রিলেটিভ অ্যাডভার্ব। এগুলো দিয়েও সেন্টেন্স যুক্ত হয়, মানে এটাও কানেক্টরের মতো কাজ করে। আবার এগুলোর সাথে এভার যদি যুক্ত হয়, তাহলেও একই কথা, এগুলা সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার হবে, হুএভার, হুইচ এভার, হোয়াট এভার। এছাড়াও সাবঅর্ডিনেট ক্লজ মার্কার অনেকগুলো আছে। এখানে আমি যে ভাগ করছি সেটা হচ্ছে সব দেখেন কাছাকাছি অর্থ, দো অলদো, সব যদিও টাইপের অর্থ, অ্যাজ ইফ অ্যাজ নো, যেন অর্থ, সময়ের কথা বুঝাচ্ছে এগুলা, লিস্ট, আফটার, বিফোর, টিল, আনটিল। তাহলে ওয়েন, ওয়্যার, হাউ এগুলা বুঝছেন যে এই ইয়া দিয়ে বুঝাচ্ছে, হোয়াইল, ওয়্যার, টাইম বুঝাচ্ছে, এগুলো দিয়ে সব টাইম। এগুলা দিয়েও কাইন্ড অফ টাইম বুঝায়, কাছাকাছি অর্থ। মানে আমি এখানে 6টা ক্যাটাগরি করছি, 6 রকম অর্থ। এইগুলা হচ্ছে যে আপনি দেখে নিবেন। কিছু জিনিস এগুলা গত ক্লাসে আছে, ভিডিওতে আছে। এই যে গিভেন দ্যাট আপনারা আগে কখনো শুনেন নাই, এটা মানে কনসিডারিং দ্যাট। ইন এজ মাচ অ্যাজ, এটা ইউজ কম হয়, তবে এটা মানে হচ্ছে সিন্স বা ইন দ্য ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট। লেস্ট মানে আপনি শিখছেন, পাছেও মানে ফর দ্য ফিয়ার দ্যাট। ঠিক একই রকম ভাবে এই যে বার্ট দিয়ে এটা আমরা বইলা ফেলছি কোঅর্ডিনেট ক্লজ কি। আচ্ছা, তাহলে আমি এই যে একটা সংক্ষেপে একটা জিনিস এখানে দেয়া আছে, ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ মানে এফ তে ফর, এতে এনতে নর, বিতে বয়, বাটে বয়, ও অর বা অর এলস বা এলস, আর হচ্ছে ইয়েট, ওয়াইতে ইয়েট, আর এসতে সো। তাহলে ফ্যান বয়েজ, ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই ফ্যান বয়েজ যদি কোনো সেন্টেন্সে থাকে, এই কনজাংশনগুলো, এই যে আমরা কনজাংশনে ঢুকছি, হ্যাঁ, এই মানে মূলত ঢুকছি আর কি, আগেও ঢুকছি। এই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, প্রথম সেন্টেন্সের পর, এবং এই কনজাংশনগুলো যখন থাকবে, এর আগে একটা কমা বসাইতে হবে, এটা ফরজ। ঠিক আছে, এটা হচ্ছে ফরজ। ঠিক আছে, কি বলছি? কনজাংশনের মধ্যে যদি আপনি ফ্যান বয়েস পান কোনো সেন্টেন্সে, এটার পরে কমা বসাইতে হবে, মানে কনজাংশন বসানোর আগে। যেমন কি? যেমন এই যে একটু আগে দেখছেন, এই যে বার্ড বসছে, ফ্যান বয়েজের বয়, বয়ের বি। এবার আসেন কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ একই কথা, কনজাংশন, কিন্তু এখানে বেশি ওয়ার্ড থাকে, যেন ফ্রেজ বলছে, এটা ফ্রেজ। যেমন ধরেন,
আপনার এই যে এটাও এন্ড এর মতো কাজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ, কিন্তু এটা যেহেতু আপনার কি এই একাধিক ওয়ার্ড, এই জন্য হচ্ছে যে এটার নাম আমরা কনজাংশনাল ফ্রেজ বলতেছি। যেমন বোথ অ্যান্ড, not only but also, either or, neither nor, no sooner had, hardly had, scarcely when, so that, in case, এগুলা সবই হচ্ছে আপনার ডাবল। দেখেন একের অধিক ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড যদি হয় সেটাও কনজাংশন, কিন্তু এটার নাম কনজাংশনাল ফ্রেজ। ফ্রেজ কেন? একাধিক ওয়ার্ড থাকলে আমরা এটাকে ফ্রেজ বলি। কনজাংশনাল ফ্রেজ ইন এ সেন্টেন্স, যেমন দেখেন হি নট অনলি সিংস বাট অলসো ড্যান্সেস। এই যে নট অনলি একা বসতে পারে না, এটার সাথে বাট অলসো থাকে। বোথ একা বসে না, এটার সাথে কি এন্ড বসে, এই জন্য এটাকে পেয়ার বলে, পেয়ার। যেমন এই যে পেয়ার, এখানে আপনি এখানে এই ছবিতে দেয়া আছে পেয়ার, ইদার অর, নিদার নর, হ্যাঁ, সো দ্যাট, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, উইথ, উইদার অর, নো সুনার দ্যান, দ্য মোর, রেদার দ্যান। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে যে আপনার এই যে এগুলা যেগুলা একটু আগে আমি দেখাইছি আপনার একটা ইয়ার মধ্যে, যে অলদো, আফটার, বিফোর, যে টাইম দিয়ে, কারণ দিয়ে, সময় দিয়ে, ইভেন দো, ইফ, ইন অর্ডার দ্যাট, সিন্স, সো দ্যাট, দেন, দো, আনলেস, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর ফ্যান বয়েসটা হচ্ছে পুরাটা শুধু কনজাংশন, মানে শুধু এইগুলোর আগে কমা বসবে, এটা মাথায় রাখতে হবে। এগুলা পেয়ার্ড, এগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ, আর এটা হচ্ছে কি, এগুলোর মধ্যে কি কি কেউ ইয়ার মতো আচরণ করতে পারে, অ্যাডভার্বের মতো আচরণ করতে পারে, কিন্তু এটা কনজাংশন হিসেবেও কাজ করে এগুলা, মাঝখানের গুলা। একই রকম লিস্ট এখানেও দেওয়া হয়েছে, সেম স্লাইড। এবার আমরা অ্যাডভার্ব অফ, এই যে অ্যাডভার্ব ক্লজটা এখানে ইচ্ছা করে দেওয়া হয়েছে, যদিও এটা খুব বেশি রিলেভেন্ট না, এটা আমি স্কিপ করতেছি, লাগবে না, বা আগের ইয়ে দেখে নিলে হবে। এবার বাক্য, বাক্যর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ আমরা পড়ে ফেলছি। এই স্লাইডটা দেখে বোঝা যাচ্ছে এখানে কি বুঝাইছে। এখানে আপনারা আমি জিজ্ঞেস করছি যে এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাকি সেন্টেন্স। যখন আমি এটা কেটে দিছি তখন এটার নাম একটা সেন্টেন্স, কিন্তু যখন আমি এটা কাটি নাই তখন এটার নাম একটা ক্লজ। কি ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একই রকম ভাবে এটাও, যখন এটা কেটে দিছি নাই তখন এটা একটা সেন্টেন্স, যখন এটা কাটি নাই তখন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এই অংশটা যেটা কাটা এখানে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে এই দুইটা ক্লজের নাম কি বলেন তো? কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কেউ বলতে পারবেন? এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এই দুইটার মধ্যে? এক না দুই? এই যে আপনারা ভালো করে ক্লাস খেয়াল করেন নাই, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজই নাই, মানে ডিপেন্ডেন্ট ক্লজই নাই। যখন এগুলা ফ্যান ভয়েস দ্বারা যুক্ত হয়েছে, ফ্যান ভয়েস মানে বাট, অর, হ্যাঁ, নর, এগুলা দ্বারা, তখন এটি দুটার নাম কোঅর্ডিনেট ক্লজ। নাই, অনেকে বুঝেন নাই। এবার একসাথে যদি দেখেন এই তিনটা উদাহরণ সবাই পড়েন, কোনো সমস্যা আছে? এই দেখেন, কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার এটা? এবার হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আপনারা দেখে বলবেন যে কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স। একবার আমি রিভিউ করে দিচ্ছি। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন তানসির রিডস নোভেলস, আরিশা আরিশা ওয়ার্কস টু অফিস, আরিশা হেঁটে অফিসে যায়। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ঠিক একই রকম কমপ্লেক্স সেন্টেন্স কি হবে? অন্যরকম, একই রকম না। যেখানে একটা কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ থাকবে আর একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যেখানে ফ্যান বয়েজ দিয়ে, ফ্যান বয়েজ দিয়ে কি যুক্ত হবে? দুইটা সেন্টেন্স যুক্ত হবে, যেই সেন্টেন্সের নাম হবে, এগুলোর নাম হয়ে যাবে কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু পার্ট অফ সেন্টেন্স। ক্লজ হওয়ার প্রথম শর্ত, একমাত্র এবং প্রথম শর্ত হচ্ছে যে পার্ট অফ সেন্টেন্স হইতে হবে, যেহেতু এটা সেন্টেন্সের অংশ, এটার নাম কোঅর্ডিনেট ক্লজ। অথবা আপনি আলাদা আলাদা করলে এটা দুইটা সিম্পল সেন্টেন্স। দুইটা সিম্পল সেন্টেন্স যখন এন্ড দ্বারা বা ফ্যান বয়েজ দ্বারা যুক্ত হবে, অথবা ক্লোলন দ্বারা যুক্ত হবে, সেমিকোলন, সেমিকোলন দ্বারা যদি যুক্ত হয় তখনও এটা কোঅর্ডিনেট। এটারে আপনি কোঅর্ডিনেট ক্লজ বলতে পারেন, কিন্তু আপনি চাইলে সেন্টেন্সও বলতে পারেন। এটারে আপনি বেসিক্যালি সেন্টেন্সই বলি আমরা, যদিও এটা দিয়ে আমরা যদি পরীক্ষায় আসে এটারে আপনি কম্পাউন্ড ধরে কাজ করতে হবে আর কি। অর এলসটা মনে রাখেন, এলস অর এলস দুইটা থাকলেই, শুধু এলস থাকতে পারে, শুধু এলস নইলে, অর এলস নইলে, দুইটাই কিন্তু কম্পাউন্ডের চিহ্ন। এবার আপনারা খালি আনসার দিতে থাকেন, এটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড।
এক হচ্ছে সিম্পল, 2 কমপ্লেক্স, 3 হচ্ছে যে কম্পাউন্ড। এভাবে আনসার দেন, তাহলে তাড়াতাড়ি হবে আনসার। ভেরি গুড, এটা কমপ্লেক্স। পরেরটা সিম্পল, পরেরটা এটা একটু কঠিন, যারা বুঝেন নাই। লোকজন দেখি এখানে কমপ্লেক্স কম্পাউন্ডও বলতেছে, ঘটনা কি? এই যে লস্ট ইন দ্য ওয়ার্ল্ডস ক্রাফটেড বাই অথর্স, মানে অথর যেই একটা পৃথিবী কল্পনা করছে, কোথায়? তার লেখার মধ্যে। শি রিডস বুকস অ্যাভিডলি, মানে সে ওখানে ডুবে গেছে। এখানে কোনো সাবজেক্টও নাই, জাস্ট এ লস্টটা হচ্ছে ভার্বের ভি থ্রি মানে হচ্ছে নন ফাইনাইট। লস্ট ইন দ্য ওয়ার্ল্ডস ক্রাফটেড বাই অথর্স, এটা একটা ফ্রেজ। আর এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে শি রিডস বুকস অ্যাভিডলি, এটা একটা সিম্পল সেন্টেন্স, মানে ওয়ান। এটা বলেন। ভেরি গুড, সবাই পারছেন এটা। পরেরটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সবাই পারছেন। এটা পারলে শেষ, টেস্ট শেষ। ইন হিজ স্পেয়ার টাইম, তার অবসর সময়ে, হি এনজয়েস পিকিং আপ হিজ গিটার, স্ট্রামিং কর্ডস অ্যান্ড প্লাকিং স্ট্রিংস লস্ট ইন দ্য রিদম অ্যান্ড মেলোডি। ভেরি গুড, সবাই পারছেন। এটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর সব নন ফাইনাইট। ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি এবং ভার্বের ভি3, সুতরাং একটাই সাবজেক্ট এখানে আর একটা ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্স, আশা করি ক্লিয়ার। তাইলে এটা আমরা বুঝে গেছি। হ্যাঁ, 46তম বিসিএস এর এটা বলেন তো, এখানে কোনটা, হুইচ ইজ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স? এ বি সি ডি ই। এখনো কেউ কেউ ওয়ান বলতেছেন কেন? বলছে সিম্পল সেন্টেন্স রে বাবা, কারেক্ট সিম্পল সেন্টেন্স। এখানে যে অল ইজ নট গুড, এটা একটা সেন্টেন্স। আবার দ্যাট গ্লিটার্স, এটা কম, এটা হচ্ছে যে দ্যাট হচ্ছে যে ক্লজ মার্কার, আর গ্লিটার্স হচ্ছে যে ভার্বের ভি1। তাহলে এখানে একটা সেন্টেন্স, মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজ আর এখানে প্রিন্সিপাল ক্লজ, তাহলে একটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর এখানে তো দুইটা সেন্টেন্স, দুইটা ক্লজ দেখাই যাচ্ছে, ডু অর ডাই, অর এটা ফ্যান বয়েজ আছে, তার মানে এটা কমপ্লেক্স। তাহলে আই স অ্যান ওল্ড ম্যান, সেন্টেন্স শেষ। বাকি যেটা আছে এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ওয়াকিং পাস্ট মি। তাহলে আনসার কোনটা? কারো কি সন্দেহ আছে? আনসার ডি হবে যে এটা। পরেরটা যান, 41তম বিসিএস। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। ইউ অবে মি, প্রোভাইডেড। প্রোভাইডেডটা কি? কনজাংশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। এটা মুখস্থ আপনারা বলে দিতে পারেন, কারণ কনজাংশনের ক্লাস, নিশ্চয় কনজাংশন হবে, নাহলে তো এটা এখানে আসতো না, ঠিক না? আচ্ছা, তাহলে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা কি সিম্পল সেন্টেন্স? দুইটা দুইটা ভার্ব আছে দেখেন, দুইটা ভার্ব, তাহলে এটা সিম্পল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কমপ্লেক্স হইলে ক্লজ মার্কার থাকতো, এরকম ক্লজ মার্কার নাই। ইন্টারোগেটিভ হইলে শেষে কোশ্চেন মার্ক থাকতো, কোশ্চেন মার্ক নাই। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এটা কনজাংশনের মতো কাজ করতেছে। একটু আগে গান গাইছি শিবের গীত ফ্যান বয়েজ, ওখানে এলস এবং অর এলসও ছিল। এটা কি সেন্টেন্স? তাড়াতাড়ি বলে ফেলেন। আনসার কি? এ। কারো কোনো সন্দেহ আছে? একজন কে যেন থ্রি বলে ফেলছেন, থ্রি বললেন না, মানিজ্য থাকবে না। কে বলছেন যাই না, বলা যাবে না থ্রি। পরীক্ষা চলে আসছে, এখন থ্রি ট্রি বলা যাবে না। তাহলে এই কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? আমরা ফ্রেজ কি বুঝছি, ক্লজ কি বুঝছি, আর সেন্টেন্স কি সেটা বুঝছি। সবাই কি এটা বুঝছেন? কারো কোনো সমস্যা আছে বুঝতে? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার এই ট্রান্সফরমেশনটা আমরা করাইছি আগে আপনাদেরকে, এইটা দুই একটা করব, সবকিছু করব না, দুই একটা করলে আপনি বুঝে যাবেন। এই সেন্টেন্সটা পড়েন সবাই, করে সবাই ট্রান্সলেট করার চেষ্টা করেন। একবার ট্রান্সলেট করলে আমরা অনেক দূর আগে যাব। সবাই ট্রান্সলেট করেন, সবাই। আফ একজন জিজ্ঞেস করছে অল আফ্রিদা টু এভরিওয়ান, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা একটু বলবেন কেন সিম্পল না? এই যে সিম্পল না, কারণ হচ্ছে অল একটা সাবজেক্ট, অল ইজ নট গোল্ড এটা একটা সেন্টেন্স। দ্যাট গ্লিটার্স, দ্যাট তো ক্লজ মার্কার, এটার ক্লজ মার্কার, এবং দ্যাট আবার সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। দ্যাট গ্লিটার্স, দ্যাট গ্লিটার্স, তো গ্লিটার্স কি? ফাইনাইট ভার্ব, ইজও ফাইনাইট ভার্ব। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে আর দুইটা সাবজেক্ট আছে। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট থাকলে এটা কখনো সিম্পল হইতে পারে না। সিম্পল সেন্টেন্সের শর্ত হচ্ছে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে। বুঝা গেছে? আফ্রিদা বুঝছেন? ভেরি গুড। এটার সবাই এটা অনুবাদ করেন সবাই। এই বাক্যটা সবাইকে দিয়ে করানোর কারণ হচ্ছে যে আগের ক্লাসে আমি হচ্ছে যে প্রত্যেকটা সেন্টেন্স অনুবাদ করে আলাদা আলাদা আপনাদেরকে যে আনসার দিয়ে দেখাইছি। এই ক্লাসে আমি পুরো প্রত্যেকটা অনুবাদ দেখাবো না, এটা তো রেকর্ডিং এ আছে। কিন্তু আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই সেন্টেন্সটা যখন সবাই অনুবাদ করবেন তখন বাকি পার্থক্যগুলো বুঝতে পারবেন। যেমন ধরেন এই সেন্টেন্সটা আপনারা সবাই অনুবাদ করছেন, বেশিরভাগ অনুবাদ কে কি করছেন আমি এখান থেকে একটু মিলাই নেন। দো,
যদিও দ্য কোম্পানিজ ফিউচার ইজ আনস্টেবল, অন্যরা অন্যভাবেও করছেন, আনসার্টেইন হবে, কোনো অসুবিধা নাই। আনশিওর নামে কি, আনশিওর বললে মানে ভালো লাগে খাবে না। আনসার্টেইন ঠিক আছে, ইজ নট গুডও ঠিক আছে, আনস্টেবল ঠিক আছে, এগুলা ঠিক আছে। আমি দেখতেছি আপনারা কি কি লিখছেন, বেশিরভাগই আনপ্রেডিক্টেবল বলা উচিত হবে না, আনপ্রেডিক্টেবল কাছাকাছি, কিন্তু না দিলে ভালো হবে। তাহলে ঠিক আছে, তাহলে যদিও আছে, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কি হয়েছে, এভরিবডি ইজ অফারিং টু ইনক্রিজ দ্য ইনভেস্টমেন্ট, সবাই অফার করতেছে কি করার জন্য, ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য। ওকে, তাহলে এটা আমরা দেখলাম যে এটা একটা ক্লজ মার্কার এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং যখন ক্লজ মার্কার বা এই যেটা কনজাংশনের মতো কাজ করে, সেটা যেমন এরকম হইতে পারতো সেন্টেন্সটা, এভরিবডি ইজ অফারিং টু ইনক্রিজ ইনভেস্টমেন্ট দো কোম্পানিজ ফিউচার ইজ আনস্টেবল, তখন এটা কনজাংশন হিসেবে কাজ করতো। মাঝখানে হইলে আপনারা কমা দিতে হবে না, এই ক্লজ মার্কার কমপ্লেক্স সেন্টেন্স যদি আপনি প্রথমে দেন তাহলে কমা দিতে হবে, এটা একটা আমরা লার্নিং। সেকেন্ড হচ্ছে যে, আচ্ছা আরেকটা জিনিস আমরা এখন দেখবো, এরপরে আমরা আবার ট্রান্সলেশনে আবার যাব। যেমন দেখেন অলদো আর ডেসপাইট, আরেকটা জিনিস হচ্ছে ইন স্পাইট অফ। আপনারা এটা ভালো করে খেয়াল করেন, তাহলে ট্রান্সফরমেশনে কষ্ট হবে না, ট্রান্সফরমেশন আমরা যখন করব তখন কষ্ট হবে না। ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, অলদো মানে সত্ত্বেও, দো মানেও কি সত্ত্বেও, সব একই কথা। কিন্তু আমরা কখন কোনটা বসাবো, ইন স্পাইট অফ আর ডিসপাইট বসাবো আমরা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সে, কারণ সিম্পল সেন্টেন্সে আপনার হচ্ছে ফ্রেজ ইউজ হবে, পরে সেন্টেন্সটা একটা সাবজেক্ট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো ইউজ হয়, কারণ এটার পরে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব লাগে আর একটা আলাদা সেন্টেন্স তো আছেই। যেমন ধরেন উই স্টেড আপ লেট, উই আর টায়ার্ড, তাহলে উই আছে দুইটা সাবজেক্ট, স্টেড একটা ফাইনাইট ভার্ব আছে, ওয়ার আর একটা ফাইনাইট ভার্ব আছে, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে ডিসপাইট বসবে নাকি অলদো বসবে? অলদো বসবে। কেন অলদো বসবে? কারণ অলদোর পরে আমরা নতুন সাবজেক্ট আর নতুন ফাইনাইট ভার্ব দেখি। কিন্তু তাইলে এটা বুঝা গেলেন যে অলদো এর পরে ক্লজ, ডিসপাইট বা ইনস্পাইট অফ এর পরে ফ্রেজ। এবার বলেন এখানে তাইলে অলদো বসবে না ডিসপাইট বসবে? তাড়াতাড়ি বলেন, সময় 2 সেকেন্ডের মধ্যে বলেন। ডিসপাইট বসবে। দে ওয়েন্ট সুইমিং, তারা কি সাঁতার কাটতে গেল। দ্য কোল্ডনেস অফ দ্য ওয়াটার, ডিসপাইট দ্য কোল্ডনেস অফ ওয়াটার, দ্য ডিটারমাইনার, কোল্ডনেস নাউন, অফ প্রিপোজিশন দ্য ওয়াটার, এটা কি ডিটারমাইনার অথবা অ্যাডজেক্টিভ ওয়াটার, এটা পুরাটার মধ্যে কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, সুতরাং এটা একটা ফ্রেজ। ফ্রেজ থাকলে ডিসপাইট এবং ক্লজ, এই সেম জিনিসই একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। ট্রান্সফরমেশনের সময় এটা বেশি দেখার দরকার নাই, এটা দেখলেই হয়, আপনি নিজে করতে পারবেন। একই রকম ভাবে বিকজ অফ এর বিকজ অফ এর মামলাও একই। বিকজ অফ থাকলে এটাও ট্রান্সফরমেশনে আপনার কাজে লাগবে। ট্রান্সফরমেশনে আপনি যখন বিকজ অফ দেখবেন সিম্পল সেন্টেন্স, যখন শুধু বিকজ দেখবেন কমপ্লেক্স সেন্টেন্স। আই এনজয় দ্য কোর্স, আই দ্য টিচার, দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এনজয় ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট, তাহলে কি হবে, বিকজ হবে না বিকজ অফ হবে? বিকজ হবে। কারো কি কোনো সন্দেহ আছে এটাতে? এখানে কি বসবে? এখানে কি বিকজ নাকি বিকজ অফ? দ্য হট ওয়েদার আছে, কোনো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব নাই, তাহলে বিকজ অফ হবে না বিকজ হবে? বিকজ অফ, ভেরি গুড। তাহলে এটা একটা কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, আর এটা একটা কি সিম্পল সেন্টেন্স। এই যে ট্রান্সফরমেশন শিখে গেলেন, যেটা বিকজ আছে এটা বিকজ অফ হবে, এটা একটু পরে ট্রান্সফরমেশন আবার আসবে। তারপরে ডিড ইউ হিয়ার এনি নয়েজ দ্য নাইট, তাহলে হোয়াইল থাকলে এরপরে সাবজেক্ট এবং ভার্ব হয়, কিন্তু ডিউরিং থাকলে ফ্রেজ হয়। তাহলে এখানে ডিউরিং হবে নাকি হোয়াইল হবে? ডিউরিং হবে। তাহলে হোয়াইল সাধারণত ক্লজ বসে, আর ডিউরিং যখন সময় জুড়ে বসে তাহলে ফ্রেজ বসে, আমরা দেখলাম। একটু ফাস্টার যাচ্ছি। সো অ্যান্ড বাট, আই উড লাভ টু স্টে, আমি এখানে থাকতে চাই। আই হ্যাভ টু ক্যাচ মাই বাস, দুইটা কথা যদি বিপরীত হয় তাহলে এখানে বিপরীত কোনো কন্ট্রাস্ট ইয়া বসে, তাহলে বাট হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কনজাংশন। তাহলে এই জন্য বাট আই হ্যাভ টু ক্যাচ দ্য বাস, সবাই পারছেন, তার মানে এটা নিয়ে কথা বলার কিছু নাই। এটা বলেন সো অ্যান্ড বাট, হিজ টি ওয়াজ টু হট, হি পুট সাম কোল্ড মিল্ক ইন ইট। যেহেতু এটা কারণ, এটা হচ্ছে যে রেজাল্ট, এটা কারণ, তাহলে রেজাল্টের কারণ হলে কি হবে, সো হবে। এরকম আরো কিছু আছে, আমি আর গেলাম না, একই জিনিস, এই যে বিকজ, দো, অল দো, বাট। তাহলে এবার দেখেন
এইটা প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, এই অনুবাদটা সবাই করেন, কিন্তু ফলাফল হতাশাব্যঞ্জক। এটা দিয়ে আমি অনেকগুলো ট্রান্সলেশন দেখে ফেলবো এখন। প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, কিন্তু বাট দ্য রেজাল্ট ইজ ফ্রাস্ট্রেটিং বা ডিসঅ্যাপয়েন্টিং। প্রকল্পে প্রচুর টাকা খরচ করা হয়েছিল, সবাই মনে মনে চিন্তা করে ফেলেন এটা। একজন লিখছেন হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়ার স্পেন্ট অন ইন দ্য প্রজেক্ট অন দ্য না, বাট দ্য রেজাল্ট ওয়াজ নট স্যাটিসফ্যাক্টরি। ঠিক আছে, হবে। উই ইনভেস্ট এ লট ইন দিস প্রজেক্ট বাট দ্য রেজাল্ট ইজ ডিসঅ্যাপয়েন্টিং। উই তার দরকার নাই, প্যাসিভ ভয়েসে দিলে ভালো হবে। তন্নি প্যাসিভ ভয়েস, ওই যে আগের জন দিছে এ লট অফ মানি ওয়াজ ইনভেস্টেড বা ওয়াজ স্পেন্ড, এভাবে দিলে ভালো হবে। উই তো এখানে নাই, দিলে সমস্যা নাই, একবারে লাস্ট স্টেজে পারবেন। যাই হোক, এটা দিয়ে আমি আপনাদেরকে চিন্তা করার সুযোগ দিছি। বেসিক্যালি আপনি চিন্তা করেন যে এটা কিভাবে হয়। ধরেন চিন্তা করলেন, এখন এটা আমরা বার্ড দিয়ে করব। কেন? কিন্তু আছে, এ হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ট, বাট এখানে একটা সমস্যা আছে, কি বলেন তো? বাট দ্য আউটকাম ওয়াজ ফ্রাস্ট্রেটিং। এখানে সমস্যাটা বলেন, এই গোল জায়গায় একটা সমস্যা আছে। ভেরি গুড, এখানে একটা কমা হবে, যেহেতু ফ্যান ভয়েস মানে বাট আছে এখানে, ভয়েসের বাট, সুতরাং একটা কমা হবে। এবার 37তম বিসিএস এর প্রশ্নটা আমরা আনসার করার চেষ্টা করি। যেটা একটু আগে আপনারা সৌদি একটা উদাহরণ করছেন, কাছাকাছি উদাহরণই প্রিলিতে সোজা প্রশ্নই আসে। কারণ আমার রিটেনের ক্লাস যারা করছেন তারা দেখছেন যে আমি কত কঠিন সেন্টেন্স ইউজ করি, বা কঠিন সেন্টেন্স না, আসলে বেশি একটু কমপ্লেক্স, একটু চিন্তা করার সুযোগ দেই, বা একটু মানে রেগুলার সেন্টেন্স না। কিন্তু এটা তো বিসিএস এ সোজাই আসে, প্রিলি তো পান্তাবাদ। তাহলে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আমি যখন প্রিলি দিতাম, আমি আমার জীবনে কোনোদিন মনে গ্রামার ট্রামার পড়ি নাই, মানে ওইরকম মানে সিগনিফিক্যান্ট কিছু পড়ি না। আগে যা আছে তা সব গ্রামারের প্রশ্ন এমনি হয়ে যায়, মানে রেয়ার কেস যে মিসিং হয়। তাহলে সো মেক শিওর ইউ টেক অ্যান আমব্রেলা, এটা সবাই পারছেন। ভেরি গুড। এটা বলেন তো, হি কুড নট বাট উইন, হি কুড নট উইন বাট লার্নড এ লট। ভার্ভ, আবার এ ভার্ভ, সাবজেক্ট, আবার এখানে সাবজেক্টটা উজ্জ আছে, তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। হি দুই পাশে সাবজেক্ট একই হইলে সমস্যা নেই, তাহলে বাট কি হবে? কনজাংশন হবে। এবার আসেন, এইবার এখানে একই জিনিস, তবুও, খালি আমি আপনারা বলেন যে এই জায়গাটার ট্রান্সলেশন কি হবে? তবুও আছে। এখন আর বাট দিয়ে করা যাবে না। এখন আমরা কনজাংশনের সঠিক ব্যবহারগুলো শিখবো, এগুলোর কমার সেমিকোলন কখন ইউজ হবে সেটা শিখবো। এবার আসেন, এটা তবুও না, আপনি চাইলে অলদো করতে পারবেন। হ্যাঁ, অলদো করলেন, ভেরি গুড, অলদো করছেন। অলদো যদি সেন্টেন্সের প্রথমে বসে কমা বসাবেন, মাঝখানে বসলে কমা বসাবেন না, আপনি পারলেন ধরেন। এবার তথাপিও, তথাপিও কি দিয়ে করবেন? হাউএভার অথবা ইয়েট। ইয়েট যদি আপনি দেন তাহলে শুধু ফ্যান বয়েজের মধ্যে আছে, তাহলে কমা দিলে হবে। কিন্তু হাউএভার যদি দেন, হাউএভার, এটা দুইটা ঘটনা। একটা হচ্ছে আপনি যদি নতুন সেন্টেন্স শুরু করেন, হাউএভারের পরে কমা হবে। আর যদি আপনি নতুন সেন্টেন্স শুরু না করেন, আপনি একই সেন্টেন্সের মধ্যে রাখেন, তাহলে এইচ ছোট হাতের হবে, এদিকে সেমিকোলন বসবে। এটা মনে রাখেন, এখানে আর কমা হবে না। বুঝছেন? এখানে কমা হবে না। এবার দেখেন, এই জিনিসটা খেয়াল করেন। বলছে যে এ লট অফ মানি ওয়াজ স্পেন্ড ইন দ্য প্রজেক্ট, গেল। এখন আমি দেখছি কি হাউএভার, এই যে হাউএভার দিছি, এখানে সেমিকোলন দিতে হবে। হাউএভারের আগে কমা বসে না, সেমিকোলন বসবে। কারণ হাউএভার কিন্তু কি না, মানে দুইটা সেন্টেন্সটা ওইভাবে যুক্ত করতেছে না, এটা এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, বা কানেক্টরস। এটা আপনার, এটা আপনার, কিন্তু এখানে একটা ভুল আছে। ভুলটা কি বলেন তো? এই যে ইয়েট যদি থাকে তাহলে এখানে কিন্তু কমা হবে, কিন্তু হাউএভার থাকলে সেমিকোলন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু ইয়েটের পরে আপনি আর কমা দেওয়ার দরকার নাই, কিন্তু হাউএভারের পরে কমা দিতে হবে। মানে এখানে ইয়েট অপশন হিসেবে নট গুড, ইয়েটটা কাইটা দিলে গল্প শেষ, আর পুরোটা শুদ্ধ। ইয়েটটা নাই ধরেন, কিন্তু যদি আপনি ইয়েট দিতেন, এখানে একটা কমা দিয়ে ইয়েট দিয়ে দিলে হবে, ইয়েটের পরে আবার কমা বসবে না, হাউএভারের পরে কমা বসবে। সাইদ মিরাজ যেটা লিখছে এটা ঠিক আছে। এবার আসেন, প্রকল্পে প্রচুর অর্থায়ন সত্ত্বেও ফলাফল ছিল হতাশাব্যঞ্জক। তাহলে প্রকল্পের প্রচুর অর্থায়ন সত্ত্বেও, যদিও না, একবারে মানে লাগাই দিলাম আর কি, ডিসপাইট বা ইনস্পাইট অফ দিয়ে করতে পারেন। ইনস্পাইট অফ দিয়ে করলে তাইলে আপনার আলাদা সাবজেক্ট আর আলাদা ফাইনাইট ভার্ব হবে না। ডিসপাইট অফ হয় না, অনেকে ডিসপাইট অফ লিখছেন, যেমন শেখ ফাল্গুনি লিখছেন, ডিসপাইটের সাথে কখনো অফ হয় না, ইনস্পাইট অফ হবে, ডিসপাইট শুধু একা বসে। ইনস্পাইট অফ স্পেন্ডিং
a huge amount of money in the project, the result was disappointing. তাহলে এখানে এখন দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব নাই। a huge amount of money এখন আর সাবজেক্ট নাই, কারণ ভার্ব থাকলে না সাবজেক্ট হবে। তাহলে ইন স্পাইট অফ যদি না দিয়ে আপনি দেন, শুধু ডিসপাইট দিতে হবে, নো ডিসপাইট অফ। তারপরে যেহেতু প্রকল্পের প্রচুর টাকা ব্যয় করা হয়েছিল, ফলাফল ছিল হতাশাব্যঞ্জক, কি দিয়ে করবেন? আপনি বিকজ দিয়ে করতে পারেন, কারণ, অথবা অ্যাজ দিয়ে করতে পারেন, যেহেতু। অ্যাজ মানে কি? যেহেতু। অথবা কি দিয়ে করতে পারেন? সিন্স দিয়ে করতে পারেন, যেহেতু। সিন্স হইলে ঘটনা একই, বা অ্যাজ হইলে ঘটনা একই। অ্যাজ যেহেতু ক্লজ মার্কার, এই হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড, তাহলে কি হবে? ফাইনাইট ভার্ব হবে, আবার ভার্বের সাথে বি3 ফাইন ফাইনাইট হবে। কিন্তু দ্য রেজাল্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা তো ঠিক থাকবে। তাহলে যখন আপনি অ্যাজ বসাইছেন, অ্যাজ এর পরে পূর্ণাঙ্গ সেন্টেন্স আসবে। এবার আসেন, আমি দিলাম ফলে বা কাজেই। ফলে বা কাজেই হইলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট। অ্যাজ এ রেজাল্ট যখন হবে, তখন অ্যাজ এ রেজাল্টের পরে কমা বসবে, আর এর আগে সেমিকোলন বসবে। সেমিকোলন একটু পরে দেখাই দিচ্ছি একসাথে। যদি আপনি ধরেন সেমিকোলন বসায়েন না, তাহলে সেন্টেন্সের ফুল স্টপ দিয়ে দিবেন। ফুল স্টপ দিয়ে নতুন সেন্টেন্স শুরু করবেন। যেমন এই যে আপনি দিলেন যে অ্যাজ এ রেজাল্ট দিলেন, বা সো দেয়ারফর দিলেন, একই কথা। এখানে একটা ঝামেলা আছে, বলেন এখানে এই ঝামেলাটা কেউ ধরতে পারেন নাকি? দেখেন এই যে এই জায়গায় একটা ঝামেলা আছে, সো আর দেয়ারফর এর মধ্যে। সো হবে না দেয়ারফর হবে? বলেন কোনটা শুদ্ধ? এখানে দেয়ারফর হবে, কারণ সো যদি হইতো তাহলে এখানে কি বসতো? শুধু কমা। হ্যাঁ, আর সো এর পরে কোনো কমা বসবে না। তাহলে আনসার কোনটা? সো নাকি দেয়ারফর? দেয়ারফর। ভেরি গুড। ফলাফল হতাশাব্যঞ্জক ছিল, কারণ প্রকল্পের প্রচুর টাকা খরচ করা হয়েছিল। এখানে লেখা আছে কারণ। কারণ আমরা কি দিয়ে করি? বিকজ, অ্যাজ, সিন্স, তিনটার ব্যবহার সেম। দুই পাশে ক্লজ মার্কার আর দুই পাশে ইয়া বসবে। তাহলে রেজাল্ট ওয়াজ অপটিমিস্টিক, বিকজ অথবা অ্যাজ অথবা সিন্স আশাব্যঞ্জক ছিল, এখানে হতাশাব্যঞ্জক না। এই হিউজ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ স্পেন্ড, এই হইল যে অবস্থা। এবার আসেন, আমি যেই কথাগুলো তখন আপনাদেরকে বললাম, এই যে উদাহরণ দিয়ে, পুরো এই কথাগুলো এখানে লেখা আছে, আপনি তাকাইলেই বুঝবেন। আমি জাস্ট একবার বলে যাই। এই যে এখানে নেভার দ্য লেস, সেমিকোলন কমা, স্টিল সেমিকোলন কমা, ইয়েট অনলি কমা, নো সেমিকোলন, নো কমা আফটার ইয়েট, ইন স্পাইট অফ, এরপরে বসছে কি? ফ্রেজ। ডিসপাইট এর পরে বসছে কি? ফ্রেজ। দুইটাই সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। কিন্তু ইভেন দো, যেহেতু এগুলা ক্লজ মার্কার, এগুলার পরে বসবে হচ্ছে যে পুরা সেন্টেন্স। ঠিক একই রকম ভাবে এতক্ষণ যা করাইলাম সব এখানে দেয়া আছে। বাট যদি হয়, ফ্যান ভয়েস ছাড়া বাকি সবগুলোতে কোলন কমা, কোলন কমা, কোলন কমা, কোলন কমা। কিন্তু যখন ফ্যান ভয়েস আসবে, বাট অর ইয়েট এগুলা, তখন শুধু কমা, শুধু কমা। একই রকম দেয়ারফর সেমিকোলন কমা, সো ফ্যান ভয়েসের মধ্যে আছে, সুতরাং এটা কি? শুধু কমা। আর দেয়ারফর সেমিকোলন কমা, বিকজে কিচ্ছু লাগবে না, বিকজ, অ্যাজ, সিন্স এগুলোতে কিছু লাগে না। ডিউ টুর পরে ফ্রেজ বসবে। অ্যাজ এ রেজাল্ট সেমিকোলন কমা, যেহেতু ফ্যান বয়েজের মধ্যে নাই। সিন্স নর্মাল, মাঝখানে বসলে কোনো কমা নাই, প্রথমে বসলে কমা। অন অ্যাকাউন্ট অফ, সিম্পল সেন্টেন্স। অফ টপ আছে মানে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ। অব আছে মানেই ফ্রেজ বসবে, মনে রাখেন। অব, সব অবই ফ্রেজ, অবের পরে ফ্রেজ। তারপরে হচ্ছে আরেকটা স্লাইড আছে, এই দুইটা স্লাইড আছে, আপনারা দেখে নেবেন। এবার আসেন কম্পাউন্ড এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে যাব, আমরা ট্রান্সফরমেশনে যাব। এখানের মধ্যে এরকম কেউ আছেন যিনি ব্যাংকের ক্লাস করছেন? ভোকাবুলারি ক্লাস আমার, জিআরই 333 ওয়ার্ডস। একজন লিখছে আপনার জন্য বেব যায়, এক্সাম ভালো হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। একজন রিটেনে টিকছে বিজিএস পরীক্ষা, আমাকে মেসেজ দিছে, এগুলো দেখলে খুব ভালো লাগে, খারাপ না। যারা ইয়াতে আছেন তারাও পাবেন হয়তো, যারা ব্যাংকে কেউ কেউ করছেন, ফার্স্টটা করছেন। নিসাদ জাহান বিন্তু, কেমন লাগছে আপনার ভোকাবুলারি ক্লাস? ইনশাল্লাহ পারবেন। বিষ্ণু দাস, যারা ব্যাংকে নাই তারা হচ্ছে যে সেম ক্লাসটা কাইন্ড অফ রিপিট হবে হচ্ছে যে ইয়াতে 6am ক্লাবে। 6am ক্লাবের আগামী 29 তারিখ ক্লাসটা হবে। মানে কিভাবে ভোকাবুলারি মনে রাখবেন এটার উপর একটা ক্লাস আছে। বিশু, হ্যাঁ ঠিক আছে, সরি স্যার। এখানে ভোকাবুলারি ক্লাস, আসলে ভোকাবুলারি ক্লাস আর এফিনের মনে কিছু ক্লাস আছে, সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড এখানে আসে, ওইটাও দেখে নিতে পারেন।
আর আর বাকিগুলো আসলে ব্যাংকের জন্য একটু টাফ আর কি। ব্যাংকের জন্য ব্যাংকের ইয়াগুলা একটু টাফ হয়। গত ক্লাস ছিল সেন্টেন্স কমপ্লিশনের ক্লাস, একটু কঠিন এগুলা। আচ্ছা আসেন, আহ, এই মূল কথাটা যদি শুনে থাকেন আর এতক্ষণের ক্লাস যদি বুঝে থাকেন, তাইলে আপনার ট্রান্সফরমেশন পান্তাবাদ হয়ে যাওয়ার কথা। আসেন, যেমন বলছি যে ভালো করে এই মূল কথাটা খেয়াল করেন, তাহলে দেখবেন সবগুলা সোজা। কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে যদি আপনি সিম্পল করতে যান, সিম্পল করতে গেলে সোজা কারবার হচ্ছে যে সাইনগুলা বাদ দিয়ে দেয়া। সাইনগুলা বাদ। সাইন কি? কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে ক্লজ মার্কারগুলা বাদ দিয়ে দিতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে ফ্যান বয়েজ আছে না, মানে বাট, ইয়েট, অর, নর, এগুলা বাদ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্রয়োজন অনুযায়ী ওই বাদ দেওয়ার পরে আপনি যখন সাইন বাদ দিবেন, ফাইনাইট ভার্ব একটারে নন ফাইনাইট করে ফেলতে হবে, অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব করে ফেলতে হবে। এই ঠিক একইভাবে আপনি যখন সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবেন, আপনি খুঁজা দেখবেন কোন জায়গায় এ নন ফাইনাইট অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আছে, এটাতে হিট করতে হবে বা শুট করতে হবে। এই কথাটা যদি ভালোভাবে বুঝা যান, তাহলে একবারে সোজা। এটার জন্য আমি হচ্ছে যে একটু ট্রান্সফরমেশন শুরু করার আগে একটু সামনে যাই, তাহলে বুঝবেন। যেমন ধরেন এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, কেউ কি বলতে পারবেন? এটা সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স? একজন লিখছে এটা নাকি সিম্পল সেন্টেন্স। কেন সাগর? সিম্পল কেন হবে? হু আছে, হু আর লিভিং ইন গ্লাস হাউসেস, তাইলে পিপল শুড নট থ্রো স্টোনস, এটা একটা সেন্টেন্স। আর হু আর লিভিং ইন গ্লাস হাউসেস এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এটা কি সেন্টেন্স বলেন তো সবাই? সবাই বলেন। কারো কোনো সন্দেহ আছে এটা যে কমপ্লেক্স সেন্টেন্স? সন্দেহ আছে এরকম কেউ আছেন? নাই। তাহলে দেখেন এটারে আমি এখন কি করব? সিম্পল সেন্টেন্স করব। সিম্পল সেন্টেন্স এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কি এগুলো আমরা এখন আর যাবো না, এগুলো আমরা পড়ছেন জানেন। এখন আপনি সিম্পল করতে গেলে আপনার কাজটা কি? কাজ হচ্ছে যে পরের ধাপে দেখেন, এই যে হু আর বাদ দিয়ে দেয়া, এটা বাদ দিয়ে ফেলবেন। হু কি কিসে ক্লজ মার্কার, আর এটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব বাদ, আর বি ভার্ব প্লাস আইএনজি তো নন ফাইনাইট। তাহলে পিপল লিভিং ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন, মানে যারা গ্লাসের বাড়িতে থাকে তাদের পাথর ছোড়া উচিত না ঘরের মধ্যে, তাহলে তো গ্লাস ভেঙে যাবে। আপনার হাউস তো গ্লাস দিয়ে তৈরি। তাহলে এই কথাটা কি বোঝা গেছে কেমনে একটা কমপ্লেক্স সেন্টেন্স সোজা সিম্পল হয়ে গেল কত সহজে? সবাই কি ক্লিয়ার এটা? পিপল লিভিং ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। যদি আগেরটা বুঝা থাকেন তাহলে এটা করেন তো, এটা কি করতে হবে বলেন তো? পিপল হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোন। দরকার নাই কমা ইউজ করার, দরকার নাই। কমা ইউজ করলে সমস্যা নাই, কিন্তু দরকার নাই। সেম, কারণ হু আর লিভিং ছিল, আগেরটাতে কি ছিল? হু আর লিভিং, এটাতে লিভ আছে, তাহলে আর নাই কোনো আপনার সমস্যা নাই। সমস্যাটা কি? ক্লজ মার্কার বাদ দেন, এই লিভকে কি করে ফেলতে হবে? লিভিং করে ফেলতে হবে, মানে নন ফাইনাইট করতে হবে, এটাই মানে ফ্রেজ বানায় ফেলাইতে হবে। তাহলে পিপল হু লিভ তো আর ফ্রেজ না, ক্লজ হয়ে গেছে। তাহলে ক্লজ রে পিপল লিভিং ইন গ্লাস হাউসে শুড নট থ্রো স্টোন। তাহলে বুঝা গেছে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আপনি সিম্পল করতে যান তাহলে কি করতে হয়? ক্লজ মার্কারটা ফালাই দিয়া যে ফাইনাইট ভার্ব আছে এটা নন ফাইনাইট করতে হয়। নন ফাইনাইট কেমনে করে? ভার্ব প্লাস আইএনজি, অথবা ভার্বের বি থ্রি, অথবা টু প্লাস ভার্বের ভি ওয়ান। তিন রকমের নন ফাইনাইট করা যায়, টু প্লাস ভার্বের ভি ওয়ান, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি থ্রি। এটা বুঝা গেছে? পিপল লিভিং ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস। বিং হ্যাভিং যেটা বলতেছেন ওটা ভার্ব প্লাস আইএনজি হইল। বিং মানে বি এর সাথে আইএনজি, হ্যাভ মানে হ্যাভিং মানে হ্যাভ এর সাথে আইএনজি, কথা তো একই। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমি কি করছি? সিম্পল করছি। কেমনে সিম্পল করলাম? সিম্পল সেন্টেন্সের কাজ হচ্ছে যে একটা সাবজেক্ট থাকবে, কিন্তু এখানে কি হলো? এই সাবজেক্ট দুইটা হয়ে গেছে, তাহলে এটা বাদ। তারপরে পিপল লিভ তো আর হবে না, কারণ শুড নট থ্রো তো একটা সেন্টেন্স আছেই, শুড নট থ্রো। এই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এই যে। এখন আপনার এই ফাইনাইট ভার্ব দুইটা তো থাকতে পারবে না, দুইটা ফাইনাইট ভার্ব এক জায়গায় থাকতে পারে না সিম্পল সেন্টেন্সে। তাহলে এটারে কি করে ফেলতে হবে? নন ফাইনাইট। নন ফাইনাইট কেমনে করে? আবার বলতেছি, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের ভি থ্রি, অথবা টু প্লাস ভার্বের ভি ওয়ান। এই কথাটা ক্লিয়ার?
এটা জনগণ নাম দিছে এটার, বি ভার্ব, হ্যাভিং ভার্ব, টু হ্যাভ ভার্ব, এগুলা তো কিছু নামই মনে রাখার দরকার নাই, এগুলো বাক্য কাজ। এখন একজন জিজ্ঞেস করছেন যে পিপল টু লিভ দিবেন নাকি? দিবেন না, কারণ এটা দিলে আপনি দেখেন সেন্টেন্সটা কেমন হয়, পিপল টু লিভ ইন গ্লাস হাউসেস। পিপল টু লিভ এর অর্থ চেঞ্জ হয়ে যাবে, মানে যারা গ্লাসের হাউসে বাস করবে ভবিষ্যতে। কিন্তু আপনার সিম্পল সেন্টেন্সে তো, কমপ্লেক্স সেন্টেন্স যখন ছিল তখন তো বলে নাই ভবিষ্যতের কোনো কথা বলছে, বলে নাই, উদ্দেশ্য বুঝায় নাই। সুতরাং এটা টু প্লাস ভার্ব হবে না, এটা শুধু ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে হবে, যে কোনো একটা দিয়ে করতে যায়, কোনটা করতে হয় এটা দিয়ে বুঝতে হবে। V3 অবশ্য উদাহরণ দিব শাওন। পরে আসেন, এই যে এখনই পেয়ে গেছেন V3 উদাহরণ, প্যাসিভ ভয়েস। দ্য রিসার্চ রিপোর্ট হুইচ ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার হ্যাজ এক্সিলেন্ট ফাইন্ডিংস। যে রিসার্চ রিপোর্টটা লাস্ট সেমিনারে প্রেজেন্ট করা হয়েছে সেটার মধ্যে অনেক চমৎকার ফাইন্ডিংস পাওয়া গেছে, গুরুত্বপূর্ণ রেজাল্ট পাওয়া গেছে। তাহলে সোজা আপনি এটাকে সিম্পল করবেন, কেমনে করবেন? এই যে ক্লজ মার্কার ফালাই দেন, তারপরে এটা একটা কি ওয়াজ হচ্ছে যে ফাইনাইট ভার্ব, ফালাই দেন। তাহলে দ্য রিসার্চ রিপোর্ট প্রেজেন্টেড, এই যে ভার্বের V3 হয়ে গেল। একজন জিজ্ঞেস করছেন, দ্য রিসার্চ রিপোর্ট প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার হ্যাজ এক্সিলেন্ট ফাইন্ডিং, সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এই যে এটা কেটে দিছি, বুঝা গেছে? ক্লিয়ার সবাই? এবার আমরা অ্যাডজেক্টিভ দেখবো। অ্যাডজেক্টিভ এতক্ষণ দেখলাম আমরা ভার্বের প্লাস আইএনজি, আর এখন এরপর দেখছি ভার্বের V3। এখন দেখবো অ্যাডজেক্টিভ হইলে কি হয়। ঠিক উল্টাটা দেখেন, যদি আপনারা বলতো যে দ্য রিসার্চ রিপোর্ট প্রেজেন্টেড, আপনি তখন কমপ্লেক্স করতে গেলে এই প্রেজেন্টেড হিট করতে হবে, মানে নন ফাইনাইট আর অ্যাডজেক্টিভ দেখা, অ্যাডভার্ব দেখা ওটারে হিট করবেন, করে ওইটার সাথে ক্লজ মার্কার আর ফাইনাইট ভার্ব লাগাই দিলে এটা কমপ্লেক্স হয়ে গেল। আর যদি ফাইনাইট ক্লজ মার্কার না লাগে আপনি এন্ড লাগান, কম্পাউন্ড হয়ে যাবে সোজা। তাহলে এটারে যদি কম্পাউন্ড করেন কি হইতো? দ্য রিপোর্ট ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য লাস্ট সেমিনার অ্যান্ড ইট হ্যাজ এক্সিলেন্ট ফাইন্ডিংস। সোজা অ্যান্ড যুক্ত করবেন, অ্যান্ড দিয়া ইট হ্যাজ এক্সিলেন্ট ফাইন্ডিংস, সোজা। ধরেন এর পরেরটাতে যাই আমরা, ধরেন এই যে ধরেন অ্যাডজেক্টিভ আছে, দ্য ম্যান হু ইজ রেসপন্সিবল, যে এটার জন্য রেসপন্সিবল, দায়িত্বশীল, সেইড দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার হ্যাজ আ হাই সল্ট কন্টেন্ট। আন্ডারগ্রাউন্ড ওয়াটারে অনেক লবণাক্ত কন্টেন্ট আছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভ রেসপন্সিবল, এখানে তো ভার্ব প্লাস আইএনজি নাই বা নন ফাইনাইট না বা ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি এটারে কি করব? সিম্পল করব। তাহলে আমার সিম্পলের কাজ কি? এখানে একটা সেন্টেন্স আমি বুঝছি, দ্য ম্যান সেইড দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার হ্যাড আ হাই সল্ট, কিন্তু হলুদ দাগের যেটা এটা হচ্ছে ক্লজ মার্কারও আছে এখানে একটা, এবং এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজটারই পাল্টা ফেলতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ রাখা যাবে না। যে কোনো সময় আপনি যদি কমপ্লেক্স থেকে সিম্পল করেন আর কম্পাউন্ড করেন, কোথায় হিট করতে হবে? সাবঅর্ডিনেট ক্লজ হিট করতে হবে। কোথায় হিট করতে হবে? ক্লজ মার্কার হিট করতে হবে। ক্লজ মার্কারে করে ফেলতে হবে, এন্ড টেন্ড আর সাবজেক্ট দুইটা করে দিতে হবে, আর নাইলে ক্লজ মার্কার আর ফাইনাইট ভার্ব বাদ দিয়ে দিলে সিম্পল হয়ে যাবে। কথা সোজা, একবারে সিম্পল কথা। কোনো রুল টুল মুখস্থ না করে আপনি এভাবে পারবেন, কোনো রুল মুখস্থ নাই। রুল হচ্ছে যে মূল কথা হইলো আপনি কমপ্লেক্স থেকে সিম্পলে যাবেন, কমপ্লেক্সে সাইন বাদ দিবেন, কম্পাউন্ডে যাবেন, ফ্যান বয়েজ নিয়ে আসবেন, আর কম্পাউন্ড থেকে সিম্পলে যাবেন, ফ্যান বয়েজ বাদ দিয়ে দিবেন, নন ফাইনাইট করে দিবেন, গল্প শেষ। এই কথাটা কি ক্লিয়ার? সবাই বুঝছেন এটা? অনেকে লিখছেন যে রেসপন্সিবল ম্যান, লাগবে না, দ্য ম্যান রেসপন্সিবল দিলে হবে। এভাবেই শিখেন, দ্য ম্যান রেসপন্সিবল। ওই যে অনেকজন লিখেন আনস্টেবল দো, ম্যান রেসপন্সিবল, দ্য রেসপন্সিবল ম্যান লাগবে না। হুইজ তাইলে বাদ। এবার আসেন একই জিনিস, হার নেম হুইচ ইজ লুই অ্যান। তাহলে হার নেম যখন আপনি দিবেন যে হুইচ ইজ লুই অ্যান, তাহলে এই যে আপনি হার নেমের হুইচ ইজটা যদি বাদ দিয়ে দেন, তাহলে এটা হবে কি? অ্যাপোজিটিভ, মানে আর একটা পরিচয় তার। তাহলে এখানে অ্যাপোজিটিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, ক্লজ মার্কার আলোয়া ফাইনাইট ভার্ব থাকতে পারে, ওগুলারই চেঞ্জ করতে হয়। তাহলে এটা বলেন তো, দ্য বুকস দ্যাট আর অন দ্য টেবল, দ্যাট আর অন দ্য টেবল এটা একটা ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। দ্য বুকস বিলং টু ঐশু, বিলংস টু হবে না, এখানে বিলং হবে। হ্যাঁ, বিলং হবে যেহেতু বুকস। বলেন তো কি করব আমি সিম্পল করতে গেলে? সিম্পলের সাইন, কমপ্লেক্সের সাইন বাদ দিয়ে দিব, দ্যাট আর আর বাদ দিয়ে দিব, সোজা দ্য বুক অন দ্য টেবল বিলংস টু ঐশী।
কিন্তু এটারে আপনি কম্পাউন্ড করেন তো কেউ একজন, কম্পাউন্ড করলে কি হবে? কম্পাউন্ড করলে আপনি আর বাদ দিবেন না, আর বাদ দিবেন না, শুধু এটা বাদ দিয়ে এন্ড যুক্ত করবেন। এই তাহলে এন্ড দিয়ে সেন্টেন্স সাজাইতে হবে আপনার। সাজাবেন কেমনে? দ্য বুকস বিলং টু ঐশী, বুকসের মালিক হচ্ছে ঐশী, অ্যান্ড দে আর, দে দিতে পারবেন, দিজ আর বা দে আর অন দ্য টেবল। দ্য বুক আবার দিতে পারেন, এভাবে না দিয়ে আপনি এভাবেও করতে পারেন সেন্টেন্সে কম্পাউন্ড করতে গেলে। কিভাবে করবেন? দ্য বুকস আর অন দ্য টেবল, বুকগুলা কোথায়? টেবলের উপরে। এবং বুক না দিয়ে আপনি এখন দ্য বুকস আবার ইউজ না করে আপনি দ্য বুকস এর পরিবর্তে দে ইউজ করবেন। দে ইউজ করলে কোনো সমস্যা নেই, অনেকে মনে করবেন ব্যক্তির জন্য, ব্যক্তি হইলে কোনো সমস্যা নেই। দে বিলং টু ঐশী। ইট দিছেন অনেকে, ইট হবে না। ইট কেন হবে? এটা তো বুকস বলছে, বুক তো বলে নাই, বুক বললে ইট দিবেন। না না, ওইভাবে হবে না, এই যে এইভাবে দিবেন যেটা বলছি। ফাহাদ নাকি যেন শাহ। এবার দেখেন দ্য উইন্ডো হুইচ ওভারলুকস দ্য গার্ডেন, মানে যেটার ভেতর দিয়ে কি দেখা যায়? গার্ডেন দেখা যায়, যেটার পরে হচ্ছে গার্ডেন, ইজ ব্রোকেন। তাহলে ভাঙা গ্লাসের উইন্ডোর ভিতর দিয়ে আপনি দেখছেন, অথবা দ্য উইন্ডো হুইচ ওভারলুকড দ্য গার্ডেন ইজ ব্রোকেন। দুইটা একই কথা, একটা সিম্পল, একটা প্রেজেন্ট টেন্স আর একটা পাস্ট টেন্স। বলেন তো এটাকে সিম্পল করতে গেলে কি করব? হুইচ বাদ, হুইচ বাদ, ওভারলুকড অথবা ওভারলুকস দুইটাই হয়ে যাবে ওভারলুকিং। ক্লিয়ার? সিম্পল হয়ে গেছে। এবার আপনি এতক্ষণ যা দেখলেন যে দুইটারই সাবজেক্ট কিন্তু একই ছিল। না, আমরা এতক্ষণ সরি সাবজেক্ট একই ছিল না, সাবজেক্ট একই ছিল না, আমরা এতক্ষণ অ্যাডজেক্টিভ ক্লজে ছিলাম। এখন আমরা অ্যাডভার্ব ক্লজে আসছি। অ্যাডভার্ব ক্লজ কি আপনি আগে থেকে জানেন? না জানলেও কোনো অসুবিধা নাই। অ্যাডভার্ব ক্লজ যখন সেন্টেন্সে আসে, যখন সময় টময় বুঝায়, সময়, যদিও, এইসব, ওই যে ম্যানার, প্লেস, টাইম, এমপিটি, এইসব যদি বুঝায়, তখন সাবজেক্ট একই হইলে গল্প সোজা। সাবজেক্ট একই যখন হবে তখন আপনি নন ফাইনাইট করে দিলেই শেষ। আর সাবজেক্ট একই না হইলে অনেক কিছু করতে হয়, মানে আপনি ওই যে চিহ্ন রেখে দিতে হয়, হয় এট দ্য টাইম অফ দিতে হয়, একটু পরে আমরা দেখবো কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় এট দ্য টাইম অফ দিতে হয়, বা অন্য কোনো কিছু বা ক্লজ মার্কার রেখে দিতে হয়, রেখে দিয়ে ওই নন ফাইনাইট করে ফেলতে হয়। সাবজেক্ট একই হইলে কি, মানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট যদি সেম হয়, ইকুয়াল হয়, যেমন ধরেন আফটার দে স্যাং টু সং, দে স্যাং টু সং আর দে ডিড এ ড্যান্স, দুইটাই দে, সাবজেক্ট একই, সেম সেম সাবজেক্ট। তাহলে আফটার দে স্যাং টু সং দে ডিড এ ড্যান্স, তারা দুইটা গান গাওয়ার পরে তারা কি নাচলো। এখন আপনি যখন এটা রিডিউস করবেন অথবা সিম্পল করবেন, তখন একটা দে উঠাই দেন, উঠাইলেন, তারপরে স্যাং তো রাখা যাবে না, এটা তো ফাইনাইট ভার্ব হয়ে যাবে, ফাইনাইট ভার্ব টেন্স অনুযায়ী চেঞ্জ হয়েছে, হবে না, এটা শুধু আইএনজি করে দিতে হবে। আফটার সিঙ্গিং টু সংস দে ডিড এ ড্যান্স, কি হয়ে গেল? রিডিউস হয়ে গেল অথবা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এবার এটা আপনারা করেন, সাবজেক্ট একই কিন্তু প্যাসিভ, প্যাসিভ ভয়েস। ওয়ান্স হি হ্যাড বিন চ্যালেঞ্জ টু প্লে কার্ডস, নাজমুল উড নট স্টপ প্র্যাকটিসিং। চিন্তা করছেন আপনারা মনে মনে? এবার দেখেন, তাহলে ওয়ান্স আছে, হি হ্যাজ হ্যাড বিন, এটা উঠে যাবে, তাহলে ওয়ান্স চ্যালেঞ্জ টু প্লে কার্ডস, নাজমুল উডেন্ট স্টপ প্র্যাকটিসিং, শেষ। বিং দরকার নাই, বিং কেন দিবেন? এখানে তো আছে হ্যাড। ওয়ান্স হ্যাভিং চ্যালেঞ্জ দিতে পারতেন আপনি, হ্যাভিং, কিন্তু দরকার নাই। ওয়ান্স হ্যাভিং চ্যালেঞ্জ দিল, সমস্যা আছে এটার একটা, যেহেতু প্যাসিভ সেন্স বুঝাইছে, ওয়ান্স চ্যালেঞ্জড, কেউ না কেউ চ্যালেঞ্জ করছে। বিং চ্যালেঞ্জ, হ্যাভিং দরকার নাই, ওটা ঝামেলা করার দরকার নাই, বিং চ্যালেঞ্জ দিলে হবে কিন্তু দরকার নাই। ঠিক একই দেখেন, আনটিল আছে, সাবজেক্ট একই, উই ওয়ার্ক অন দ্য প্রজেক্ট আনটিল উই ফিনিশড ইট, সাবজেক্ট সেম। তাহলে কি করব? উই ওয়ার্কড অন দ্য প্রজেক্ট আনটিল ফিনিশিং ইট, মানে আনটিল এরপরে ভার্বের সাথে আইএনজি, মানে ভি প্লাস আইএনজি, মানে নন ফাইনাইট করে ফেলছি, সেম জিনিস। আনটিল ফিনিশড ইট হবে না, ফিনিশিং, ফিনিশিং ইট, এটা প্রিপোজিশনের মতো কাজ করতে সেই জন্য। এবার দেখেন, হোয়াইল আরিশা ওয়াজ ইন লন্ডন শি রোড টু মি ডেইলি, সে যখন লন্ডনে ছিল সে আমাকে প্রতিদিন লিখতো। তো আরিশা যে, সিও সে, তাহলে দুইটা আরিশা লাগবে না, এই আরিশারে এখানে নিয়ে আসেন, তাহলে আরিশা বাদ, হোয়াইল ওয়াজ আর লাগবে না, ফাইনাইট ভার্ব, হোয়াইল ইন লন্ডন আরিশা রোড টু মি ডেইলি, হোয়াইল ইন লন্ডন। দেখেন এখানে শি দেয়া আছে না, এখানে শি এর জায়গায় আরিশা দিবেন, আরিশা, সোজা। এরপরে আসেন,
ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ইল লিজা ওয়েন্ট অন স্টেজ, যদিও সে কি ছিল, অসুস্থ ছিল, সে স্টেজে গেছে। ডিসপাইট তো কিসের চিহ্ন, সিম্পল সেন্টেন্সের চিহ্ন। তাহলে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, তাহলে কি করতে হবে, আমার টার্গেট কোন জায়গায়, সাবজেক্ট আর ফাইনাইট ভার্বে। দেখেন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব, তাহলে দেখেন যখন আপনি দ্যাট একটা ক্লজ মার্কার নিয়ে আসলেন, দ্যাট ডিসপাইট দ্য ফ্যাক্ট, দ্যাট হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজের মার্কার দ্যাট বলছি অনেকবার, হ্যাঁ। তাহলে ডিসপাইট দ্য ফ্যাক্ট এটা পুরো বাদ দিয়ে দিতে হবে, ডিসপাইটটা রাখতে পারেন। তাহলে আর সাবজেক্ট যেহেতু দুই, ইয়া লিজা তো এটা শি হবে, সাবজেক্ট এস হবে, শি হবে, ওই লিজার জন্য শি, এখানে ভুলে হি আছে। আচ্ছা, তাহলে আমি ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট দিলে ডিসপাইটের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, ডিসপাইট বিং ইল। ওই যে আপনি দেখছেন ইন স্পাইট অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, অন অ্যাকাউন্ট অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এট দ্য টাইম অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যত অব আছে সব অবের পরে এবং শুধু ডিসপাইটের পরে ভার্বের সাথে আইএনজি অথবা কোনো ফ্রেজ বসে। তাহলে ডিসপাইট বিং ইল লিজা ওয়েন্ট অন স্টেজ। ক্লিয়ার এটা? কেউ কি বুঝেন নাই এটা, এরকম আছেন বা আবার বলতে হবে এরকম নাই? পরেরটাতে যাই আমরা। হোয়াইল আই এম ফন্ড অফ জেপ, যদিও আমি জেপকে কি করি, পছন্দ করি। আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি হিম, আমি তাকে বিয়ে করতে চাই না। ঠিক আছে, তাহলে হোয়াইল আছে, হ্যাঁ, আই দুইবার আছে, তাহলে এই সাবজেক্টটা বাদ যাবে, হ্যাঁ, এম আছে একটা ফাইনাইট ভার্ব, এটা বাদ যাবে। তাইলে কি হবে, এই দুইটা বাদ গেলে আপনার থাকবে হোয়াইল ফন্ড অফ জেপ আই ডোন্ট ওয়ান্ট টু ম্যারি হিম। তাহলে কি করলাম আমি এখানে, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব বাদ দিয়ে দিলাম, হোয়াইল ফন্ড অফ। এবার আরেকটা সুন্দর উদাহরণ দেখেন, সাবজেক্ট একই, সাবজেক্ট একই, ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন হোয়েন আই ওয়ার্ক আই ফরগেট টু ইট, আমি যখন কাজ করি তখন খেতে ভুলে যাই। তাহলে হোয়েন এটা বাদ, তাহলে ওয়ার্ক কি হয়ে যাবে, আইএনজি যুক্ত হয়ে যাবে, হোয়েন ওয়ার্কিং। তাহলে হোয়েন ওয়ার্কিং আই ফরগেট টু ইট। এবার দেখেন আরেকটা উদাহরণ, অনেকগুলো উদাহরণ দিচ্ছি দেখেন। আফটার হি হ্যাড ফিনিশড দ্য বুক, আফটার হি হ্যাড ফিনিশড দ্য বুক হি পুট ইট অন দ্য টেবল, সে বইটা শেষ করার পরে কি করলো, টেবলে রাখলো। তাহলে আফটার হি সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব বাদ যাবে। তাহলে আফটার ফিনিশড দ্য বুক এটা কি হয় নাকি আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়, এই জন্য আফটার ফিনিশিং দ্য বুক এটা দিলে হবে। আবার কেউ কেউ মনে করতে পারেন এখানে তো হ্যাড আছে, তাহলে আফটার হ্যাভিং ফিনিশডও দিতে পারেন কেউ চাইলে, কোনো সমস্যা নেই। আবার কেউ চাইলে হ্যাভিং ফিনিশ দ্য বুকও দিতে পারেন, সমস্যা নেই। হয় দিবেন আফটার ফিনিশিং এ, নাহলে হ্যাভিং ফিনিশড, যে কোনো একটা। আফটার হ্যাভিং ফিনিশড আবার সুন্দর না। তারপর আরেকটা উদাহরণ দেখি আমরা। দ্য বিল্ডিং উইল বি ইউজড অ্যাজ আ কনভেনশন সেন্টার ওয়েন ইট ইজ কমপ্লিটেড, যখন এই বিল্ডিংটার কাজ কমপ্লিট হবে তখন এটা কনভেনশন সেন্টার হিসেবে ইউজ হবে। তাহলে দ্য বিল্ডিং উইল বি ইউজড অ্যাজ আ কনভেনশন সেন্টার ওয়েন ইট ইজ কমপ্লিটেড। তাহলে ওয়েন কিসের ইয়া, ক্লজ মার্কার, ঠিক আছে, কিন্তু এটা রাখতে হবে। তাহলে ইট বাদ, ইজ বাদ, যেহেতু এটা ভার্বের V3 অলরেডি নন ফাইনাইট আছে, তাহলে ওয়েন কমপ্লিটেড। তাহলে কি, ওয়েন কমপ্লিটেড দ্য বিল্ডিং উইল বি ইউজড এজ এ কনভেনশন সেন্টার। এবার আমরা করব হচ্ছে যে ড্যাংলিং মডিফায়ারটা আর করাবো না, এটা আলাদা করে ক্লাস আছে এটার, আমি জানি, তো এই জন্য এটা আর করাইলাম না। ড্যাংলিং মডিফায়ার সাবজেক্ট যদি একই না হয়, সাবজেক্ট একই না হইলে হচ্ছে একটু দেখাই, নাহলে এটা ড্যাংলিং মডিফায়ার দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সাবজেক্ট একই না হওয়া আর কি। যেমন ধরেন এটা আমরা, আচ্ছা ধরেন পড়াই দিই একটু। আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখলাম। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, এই দুটো সেন্টেন্স যদি আমি যুক্ত করি, আই স এ ডেড কাউ, তাহলে আই দুইবার আছে, আমি তার দেখুন ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, এটা অবশ্য দুইটা ডাবল সাবজেক্ট একই অংশ না। ড্যাংলিং মডিফায়ার বুঝেন না এরকম কেউ আসেন নাকি? তাহলে আমি ড্যাংলিং মডিফায়ারটা পড়াবো। এটা হচ্ছে যে পার্টিসিপলটা অন্য জায়গায় মিস ইয়াকে বসানো আর কি, মানে মিস, এটারে বলে ড্যাংলিং পার্টিসিপল। বুঝি না লোক আছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে পড়াই দেই, আসেন, আবার আসেন।
তাহলে আমরা দুইটা সেন্টেন্স দেখি, দেখেন আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখছি, একটা সেন্টেন্স। আই ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দুইটা সেন্টেন্স। আপনি যখন দুইটা সেন্টেন্সে যুক্ত করবেন তাহলে আই এবং আই, দেখছেন বাদ একটা আই থাকবে। তাইলে ওয়াজ একটা ফাইনাইট ভার্ব আর একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা ফাইনাইট ভার্ব বাদ যাবে। তাহলে দেখেন খেয়াল করেন, তাহলে এই দুটা বাদ। তাহলে আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট। এখন মজার ব্যাপার হচ্ছে আমি একটা কাও দেখেছি, ডেড কাও, মরা গরু। এখন আপনি যেইটার পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করবেন বা নন ফাইনাইটটা বা পার্টিসিপলটা ইউজ করবেন, সেটা বেসিক্যালি এটাকেই বুঝাচ্ছে, এর আগের সাবজেক্টকে বুঝাবে, এর আগের নাউনকে বুঝাবে। বেসিক্যালি সাবজেক্ট না বলে আমরা বলে নাউনকে বুঝাবে। তো আপনি যখন বলতেছেন আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, তখন বুঝাচ্ছে যে যেহেতু এটার কেই বুঝায় এর আগের নাউনকে, তো এই জন্য আই স এ ডেড কাউ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, মানে আমি একটি মরা গরু হেঁটে যেতে দেখছি। মানে হচ্ছে যে মরা গরু তো আর হাঁটতে পারে না, সুতরাং এটা আমরা ভুল জায়গায় বসাইছি, ভুল জায়গায়। ড্যাংলিং, ড্যাংলিং মানে আপনি ইলজিক্যাল, ড্যাংলিং শব্দের অর্থ কি? ইলজিক্যাল, ইলজিক্যাল মডিফায়ার বসাইছি। এখন তাহলে শুদ্ধটা কি হবে? ওয়াইল ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, যখন হেঁটে যাচ্ছিলাম, কে হেঁটে যাচ্ছে? এরপরে সাবজেক্ট যা, সে হেঁটে যাচ্ছে, এই যে সাবজেক্ট আই। ওয়াইল ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, যদি এখানে দিতেন যে এ ডেড কাউ ওয়াজ সিন বাই মি, এই ডেড কাউ এরপরে আসতে পারে না, তাহলে কি দিতে হবে? যেই ভার্ব প্লাস আইএনজি বা যে মডিফায়ার অথবা যে পার্টিসিপলস, সেটা যাকে মডিফাই করবে তার আগে বসবে বা তার সাথে বসবে। হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আই স এ ডেড কাউ, আমি একটা মরা গরু দেখছি। বুঝছেন? তাহলে মরা গরু তো আর হাঁটতে পারে না। এখানে একটা সমস্যা আছে, বলেন তো। আফটার জাম্পিং আউট অফ দ্য বোট, বোট থেকে লাফ দিয়ে, কে লাফ দিছে? দ্য শার্ক। কারণ হচ্ছে যে কেন শার্ক লাফ দিছে? কারণ শার্কের আগেই নন ফাইনাইটটা আছে, পার্টিসিপলটা আছে, মডিফায়ারটা আছে। দ্য শার্ক বিট দ্য ম্যান। এই সেন্টেন্সের সমস্যা কি? সমস্যাটা হচ্ছে যে মানে শার্ক যে মাছ, সেটা থাকে কোথায়? বোটের মধ্যে। আর মানুষ কোথায় থাকে? সাগরের মধ্যে। মানে মানুষ সাগরে বাস করে, শার্ক ডাঙায় বাস করে, জলে আর ডাঙায়, উল্টা ঘটনা ঘটছে। তাইলে এখানে বলতে হবে যে আফটার জাম্পিং আউট অফ দ্য বোট এ ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক, মানে ভার্ব প্লাস আইএনজি যে মডিফায়ার যেটা, সেটার পরে যে সাবজেক্টটা বসবে তাকেই সে মডিফাই করে। তাহলে শুদ্ধটা কি হবে? আফটার জাম্পিং আউট অফ দ্য বোট দ্য ম্যান, তাহলে এটার পরে দ্য ম্যান দেওয়ার অর্থ হচ্ছে যে সেটা ম্যানকে মডিফাই করতেছে। দ্য ম্যান ওয়াজ বিটেন বাই আ শার্ক। এরপরে লাস্ট ওয়ান দেখেন, রাইটিং দ্য এসে দ্য কম্পিউটার সাডেনলি ক্র্যাশড। তাহলে রাইটিং দ্য এসে, এসেটা লেখার সময় বা এসে লেখার সময় দ্য কম্পিউটার ক্র্যাশ, তাহলে কম্পিউটার নিজে এসে তো লিখতে পারে না, তাইলে যে ব্যক্তি লিখতেছে ব্যক্তি আসবে আগে। তাহলে বলতে হবে যে রাইটিং এসে, হ্যাঁ, লুজিং অল মাই ওয়ার্ক, তাহলে এখানে কোনো ব্যক্তির নাম আসবে, আই। আই লস্ট অল মাই ওয়ার্ক, মানে বিকজ দ্য কম্পিউটার ওয়াজ ক্র্যাশড বা কিছু একটা দিতে পারে, নানাভাবে দেওয়া যায়। এর একই রকম এই একই কথাবার্তায় এই সব ইয়াতেও সেম স্লাইডগুলোতে এই যে এতক্ষণ আমি যা বললাম একই কথাবার্তা আছে। তো এখন আমি এই জিনিসগুলো আগে দেখাইছি কেন জানেন? এটা একটা চালাকি করছি। চালাকিটা হচ্ছে যে আমি যখন এই জিনিসটা আপনাদের দেখাই ফেলছি, তখন আপনার সিম্পল কমপ্লেক্সের কম্পাউন্ডের রুল অনেকটাই সোজা হয়ে গেছে। মানে এগুলো আপনি নিজে দেখলেও পারবেন, আবার আগের ভিডিও দেখলে পারবেন। এখন আমি কিছুটা দেখাই দিই, নাহলে আপনি আবার বলবেন যে একবার দেখাই নাই। আচ্ছা আসেন, যেমন ধরেন আপনি যখন, আমরা মূল কথা কি বলছি আবার শুনে নেন। মূল কথা হচ্ছে যে আপনি যখন কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করবেন, কম্পাউন্ডে সাইন উঠাই দিবেন, অথবা কমপ্লেক্স থেকে করলে কমপ্লেক্সে সাইন উঠাই দিবেন, এবং সিম্পল করলে তার তাকে যে ভার্বটা থাকবে ফাইনাইট ভার্ব, ওটাকে নন ফাইনাইট করে ফেলবেন। অথবা সেটা একটা নন ফাইনাইট না থাকলে, ভার্ব না থাকলে সেটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ না থাকলে সেখানে নিশ্চয়ই অ্যাডভার্ব থাকবে, কিছু একটা থাকবে। আবার উল্টা কাজ করার সময় আপনি নন ফাইনাইট অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কি করে ফেলবেন? শুট করবেন, ওইটারে দিয়া ক্লজ বানাই ফেলবেন, অথবা ওইটারে দিয়ে একটা সেন্টেন্স বানাই ফেলবেন। তখন উল্টা কাজটা হবে, মানে সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স হয়ে যাবে। ক্লজ মার্কার দিলে কমপ্লেক্স হবে, আর যদি কনজাংশন দেন মানে ফ্যান বয়েস দেন তাহলে কম্পাউন্ড হবে। এই কথাটা হচ্ছে বেসিক। সবাই কি এই কথাটা ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। যদি এটা ক্লিয়ার হয়, দেখেন
একবারে সোজা। এই চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন। এই চার্টটা দেখেন যে যত ধরনের সিম্পল সেন্টেন্স আপনি করেন, সিম্পল, হ্যাঁ, সিম্পল সেন্টেন্স সবগুলো দেখেন ইন স্পাইট অফ, তারপরে ভার প্লাস আইএনজি বা পসেসিভ ফর্ম থাকবে, উইদাউট ভার প্লাস আইএনজি, বাই প্লাস ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি, টু ডট ডট টু, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, দেখছেন, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব, ভি সাইডস এর পরে ভার প্লাস আইএনজি, এট দ্য টাইম অফ এর পরে পসেসিভ অথবা ভার প্লাস আইএনজি। মানে যত ভার প্লাস আইএনজি আছে অথবা বি থ্রি আছে অথবা টু প্লাস ভার্ব আছে সবই হচ্ছে সিম্পল। এবং যত ফ্যান ভয়েস আছে, ফ্যান ভয়েস যেমন অর, বাট, ইয়েট, সো, এন্ড, হ্যাঁ, বেরি এন্ড অথবা সাবজেক্ট প্লাস এন্ড অথবা যে কোনো এন্ড, সব কম্পাউন্ডে এগুলা বসে, সব সিম্পলে ভার্ব প্লাস আইএনজি বসে। এবার কমপ্লেক্সটা একটু কমপ্লেক্স, মানে ক্লজ মার্কার গুলা বসবে সোজা। ক্লজ মার্কার কোনগুলো একটু আগে সারাদিন আমি গীতা পড়ছি সারা রাত, দো, অলদো, ইফ, ওয়েন, এস, সিন্স, সো, ডট ডট দ্যাট, হ্যাঁ, দ্যাট, ইন অর্ডার দ্যাট, নট অনলি বাট অলসো, ওই যে ওইটা। তারপরে হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, এই সব। দুই একটা উদাহরণ আমি দেখাবো, বাকিগুলো আপনারা নিজে দেখে ফেলতে পারবেন। যেমন ধরেন একবারে চিরাচরিত ছোটবেলা ক্লাস মনে হয় 6 থেকে আমরা এই উদাহরণ দেখতেছি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কেমনে আমি বুঝছি? এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, মানে দুইটা সেন্টেন্স আছে। যেহেতু দুইটা সেন্টেন্স কি দিয়ে যুক্ত হয়েছে? ফ্যান ভয়েস দ্বারা, মানে বার্ট দ্বারা, এখানে একটা কমা বসছে। এখন এই দুইটা সেন্টেন্স তো আমি সিম্পলে রাখতে পারবো না, আমারে এই ক্লজ মার্কারটা উঠাই দিতে, কোঅর্ডিনেটিং কনজাংশনটা উঠাই দিতে হবে, বা ফ্যান ভয়েস উঠাই দিতে হবে। উঠানোর পরে এইখানের একটা সেন্টেন্সে আমি কি করে ফেলবো? ফ্রেজ বানাই ফেলবো। কি বানাবো? ফ্রেজ। মানে সেন্টেন্স থেকে ফ্রেজ কেমনে বানায়? সাবজেক্ট বাদ দিতে হবে, এটারও নন ফাইনাইট করে ফেলতে হবে। বুঝছেন? এখন আমি জানি যদি কোনো সেন্টেন্সে বার্ড থাকে মানে এটা হচ্ছে কন্ট্রাস্ট, বিপরীত, তাইলে এটারে যদি আমি বার্ড থাকে তাহলে আমি দো, অলদো দিয়ে আমি কমপ্লেক্স করব। আর হচ্ছে যে ডিসপাইট অথবা ইন স্পাইট অফ, বারবার বলছি অফ থাকলে ভার্বের সাথে আইএনজি, ইন স্পাইট অফ দিয়ে আমি কি করব? সিম্পল করব। দেখেন তাহলে খালি বারটা উঠাই দিছি, দো যোগ করে দিছি, কি হয়ে গেছে? কমপ্লেক্স হয়ে গেছে। এবার দো উঠাই দিব, উঠাই দিয়া ইন স্পাইট অফ দিব। তো ইন স্পাইট অফ যদি দেন আপনার হি কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে, মানে পসেসিভ ফর্ম হবে এটারে। বাংলা বাক্যের শেষে র, মানে আমার, তোমার, তাদের, তার, এটার, এইগুলা মানে পসেসিভ ফর্ম, প্রোনাউনের পসেসিভ ফর্ম হয়ে যাবে। দেয়ার, এগুলা হইলে তখন এই যে হিটা হিজ হয়ে যাবে। আর এই যে ইজটা আছে না, ইজ, এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ইজ এর সাথে আইএনজি যুক্ত করা মানে বি এর সাথে আইএনজি যুক্ত করা। তাহলে ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। ইন স্পাইট অফ যদি না দেন আপনি চাইলে কি দিতে পারেন? ডিসপাইট দিতে পারেন, শুধু ডিসপাইট। তাহলে আপনি আবার বিং পুয়ারও না দিতে পারেন, চাইলে ইন স্পাইট অফ হিজ পভার্টিও দিতে পারেন। যদি এটা কঠিন লাগে এটা করবেন। এই জিনিসটা কি সবার ক্লিয়ার হয়েছে? ছোটবেলা থেকে করে আসতেছেন। তাহলে আমি এতক্ষণ সারা রাত যে গান গাইলাম, কি গানটা কি? বেসিক্যালি গানটা হচ্ছে যে আপনি যখন কম্পাউন্ড সেন্টেন্স থেকে অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কি করবেন? সিম্পল করবেন। আপনি কম্পাউন্ডের সাইন বাদ দিবেন আর কমপ্লেক্সের সাইন বাদ দিলেন। দেওয়ার পরে সিম্পল করার সময় আপনি হচ্ছে হিরে হিজ করে ফেলবেন। হি আছে, করতে হইতেছে, করতে কোনো জায়গায় করতে হবে, কোনো জায়গায় করতে হবে না, করলেন। করার পরে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব, দুইটা ইজ আছে, তাহলে একটাকে আমি নন ফাইনাইট করলাম, ভার্ব প্লাস আইএনজি। আর ইন স্পাইট অফ এর পরে এই যে হি ইজ বিং পুয়ার, এই যে কথাটা ফ্রেজ একটা, নট কি সেন্টেন্স। তাহলে এটা একটা ফ্রেজ হয়ে গেল, আর হি ইজ অনেস্ট একটা সিম্পল সেন্টেন্স। তাহলে এই পুরাটা ফ্রেজ এবং সিম্পল সেন্টেন্স মিলে একটা সিম্পল সেন্টেন্স, নন ফাইনাইট হয়ে গেল। ক্লিয়ার? এই যে নাফিউল ইসলাম বলছে যে এতদিন শুধু মুখস্থ করতাম কিন্তু বুঝতাম না যে কেমনে হয়, কিন্তু এখন বুঝছেন যে গল্পটা কি হয়। এই গল্পটা যদি বুঝা যান আপনার আর বাকিগুলো আমি করানোই লাগবে না, আপনি দেখেই বুঝবেন। দুই একটা ব্যতিক্রম আছে, হালকা একটু মাথা খাটাইতে হবে, আর বাকিগুলো সব একই জিনিস। একজন বলছে যে শারিয়ার যে এত সুন্দর করে ব্রেক করে ভেঙে ভেঙে কেউ বুঝায় নাই, তাহলে এখন তো বুঝছেন। এখন বুঝছেন মানে আমি যে বেসিক্যালি এটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন বাকি সবগুলোই আপনি পারবেন। দেখেন
যারা আবার রুল আকারে চান, আপনি মনে করেন আপনি রুল মুখস্থ করবেন, তাদের জন্য আমি রুলও দিয়ে রাখছি। কারণ কেউ কেউ আমার উপর নারাজ হইতে পারেন যে এতদিন পড়ে আসছি ছোটবেলা থেকে এরকম clause 1 plus verb plus yet plus clause 2 though although clause 1 clause 2 in spite of plus possessive plus noun plus verb plus ing, এই যে ফালতু নিয়ম আমাদেরকে পড়ানো হইতো, এটা যারা ছোটবেলা থেকে পড়ে আসছেন এবং আপনি মনে করতেছেন এটা ছাড়া আপনি পারবেন না, আপনার জন্য আমি ঔষধ রাখছি। এই ঔষধটা আপনার। এতদিন নাজমুল বলছে এতদিন সূত্র সূত্র খেলা, এখন মিল গিলমেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই কথাটা এই পরীক্ষায় আসছে, দেখেন দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট বলছে যে সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, কোনটা বলেন তো। এবং এখানে একটা সবাই পারছেন, ভেরি গুড, লাগবে না। এবার দেখেন একই জিনিস, এবার অর দিয়ে আরেকটা দেখাবো, আর দেখাবো না, আরগুলা আপনারা ভিডিও দেখে নিতে পারেন অথবা দেখে নেবেন, এরপরে আপনাদের সাথে আমি একটু আলাপ সালাপ করবো, তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার আনসার দিব, ঠিক আছে। যেমন ধরেন আর দুই একটা দেখাই। কম্পাউন্ড সেন্টেন্সে বলতেছে যে স্টাডি হার্ড অর ফেইল, মানে এই যে কম্পাউন্ড সেন্টেন্স কেন, এটা একটা অপটেটিভ সেন্টেন্স, এটা একটা অপটেটিভ সেন্টেন্স, হ্যাঁ, অর ফেইল মানে এটার বেসিক্যালি সেন্টেন্সগুলো কিন্তু এরকম, ইউটা উজ্জ থাকে, ইউ স্টাডি হার্ড অর ইউ উইল ফেইল, এটা বেসিক্যালি সংক্ষেপে লাগে স্টাডি হার্ড অর ফেইল, ঠিক আছে, এটা আমি জানলাম। তাহলে আমি যখন এটার কমপ্লেক্স করব আমার তো অর বাদ দিতে হবে, ঠিক না। তাহলে অর বাদ দিলে এই যে অর মর থাকলে নিয়ম হচ্ছে যে এটা আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন এটারে কেমনে করবেন, যেটা একটা শর্ত আছে, অর এটা না করলে এটা হবে না, এটা যদি না করো এটা হবে না, অর এটা করো নইলে ফেল করবে। তাহলে ইফ হয় ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এন্ড ডু নট কেন হইছে, অর মানে এখানে নেগেটিভ, এটা করলে এটা নাইলে হবে না, তাহলে এই জন্য ইফ ইউ ডু নট, অর মানে নেগেটিভ, ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেইল, এভাবে চিন্তা করতে পারেন। যেহেতু এটা অর নেগেটিভ এবং এখানে ডু নট হইছে, তার মানে সিম্পলে গেলে এটা উইদাউট হয়। আপনি চিন্তা করেন, একটু চিন্তা করলেই বুঝবেন, দুই একবার বা দেখলে দুই একটা প্র্যাকটিস করলে বুঝে যাবেন। ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, তাহলে ইফ তো বাদ যাবে, হ্যাঁ, তারপরে সাবজেক্ট দুইবার হবে না, এই যে দুইবার সাবজেক্ট হবে না, ডু নট রে আমি লিখলাম উইদাউট খালি, তো উইদাউট তো প্রিপোজিশন, তো প্রিপোজিশন হলে স্টাডি কি হয়ে যাবে, স্টার্টিং হয়ে যাবে, এই যে শেষ, আর বাকিটা আগে, উইদাউট স্টার্টিং হার্ড ইউ উইল ফেইল। সবাই কি বুঝছেন। একই প্রোভাইড, একজন বলছেন যে সে প্রোভাইড দিয়ে সেন্টেন্সটা বুঝে নাই, এই সেম সেন্টেন্স আপনি প্রোভাইড দিয়ে করেন, একই কথা। এই যে ইফ রে আপনি প্রোভাইডেড দ্যাট দিলে ঘটনা একই, প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডেড ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেইল, সেম কথা, প্রোভাইডার ইফ সেম কথা, ঠিক আছে। নিশাত নাকি যেন কে যেন প্রশ্ন করছেন, নিশাত জাহান বিন্তু, বুঝা গেছে, এই সেম জিনিসটা আপনি প্রোভাইডেড দিলে হয়ে যাবে। প্রোভাইডেড ইউ ডু নট আপনি এটারে প্রোভাইডেড দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, তাও শুদ্ধ হবে, কিন্তু লোকজন ইফ দিয়ে করে আর কি। সূত্র হচ্ছে এটা, লাস্ট ওয়ান আজকের জন্য, ডু দ্য ওয়ার্ক অ্যান্ড আই শ্যাল পে ইউ অ্যান হ্যান্ডসাম অ্যামাউন্ট, ডু দ্য ওয়ার্ক অ্যান্ড আই শ্যাল পে, তাহলে আমি যখন এটা কম্পাউন্ড করব আমি কি করব, অ্যান্ডটা মুছে ফেলবো, ঠিক আছে, অ্যান্ড মুছে ফেলবো, প্রথম কাজ শেষ। তাহলে আমি ইয়ার মধ্যে দেখছি যে এটা থাকলে যদি নেগেটিভ হয় তখন তো উইদাউট বসে, তো পজিটিভ সেন্টেন্স হলে বাই বসে, এটা আপনি চিন্তা করলেও বুঝবেন। যে ডু দ্য ওয়ার্ক, কাজটা করো, অ্যান্ড আই শ্যাল পে ইউ এ হ্যান্ডসাম অ্যামাউন্ট, তাহলে বাই ডুইং দ্য ওয়ার্ক, অথবা আচ্ছা এটা আমরা কম্পাউন্ডে কমপ্লেক্স সিম্পলে পড়ে যাচ্ছি, সেম জিনিস ওই যে ওখানে যখন এরকম বসে, এই যে ভার প্লাস এন্ডও বসতে পারে, ভার প্লাস এন্ড অথবা অর বসতে পারে, অর হইলে নেগেটিভ, ভার প্লাস এন্ড হইলে পজিটিভ, আর পজিটিভ যখন হবে তখন ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটা করো, আই শ্যাল পে ইউ অ্যান হ্যান্ডসাম অ্যামাউন্ট, পজিটিভ, আর নেগেটিভ হইলে কি হইতো, উইদাউট হইতো, বা অথবা ওখানে ডু নট হইতো। তাহলে বাই ডুইং, আচ্ছা এখন কেউ বলতে পারে এখানে বাই ডুইং দিয়ে কি হবে, হবে না, কেন হবে না, কারণ হচ্ছে যে ইউ একটা সাবজেক্ট, এটা আর একটা সাবজেক্ট, আলাদা সাবজেক্ট, এই জন্য বাই দিয়ে হবে না বা ডুইং দিয়ে হবে না। এই হচ্ছে কথা, এরকম মোটামুটি এভাবে আপনি গেলে সবগুলাই পাবেন, কোনো কিছু না বুঝলে আমারে আবার পরে জিজ্ঞেস করতে পারেন বা ইয়া করতে পারেন, সেম জিনিস খালি ইয়া করা হয়েছে। তো আমরা মোটামুটি প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1.5-2 ঘন্টা ক্লাস করে ফেলছি। আশা করি আপনার বাকিটা আপনি নিজে দেখলে পারবেন, অথবা না দেখলে ভিডিও দেখে নিলে ভিডিওতে পুরাটা ব্যাখ্যা দেওয়া আছে, ওটা দেখে নিবেন। আর আগাইতে চাই না, আর 5 মিনিট পরে আমাদের 2 ঘন্টা ফিল আপ হবে, এর বেশি মানুষের মনোযোগ থাকে না, এই জন্য আমি একটু, যারা একবারে বুঝেন নাই তাদের জন্য বেসিক কথাটা ধরাই দিছি সবকিছু, আর বাকি কোনো কিছু যদি এটার ব্যাখ্যাটা আপনি ভিডিওতে পাওয়া যাবেন।
এবার আমাকে বলেন আপনার কোনো প্রশ্ন আছে কিনা, বা মাইক্রোফোন অন করে কথা বলতে পারেন। ক্লাস এখানে মুলতবি আর কি। আর এখানে একটা পার্ট 2 আছে। এই পার্ট 2 তো আমি সাধারণত করাই না, কারণ এটা ছোটবেলা থেকে আপনারা করে আসছেন। আমি বলছি যে এটা আপনাদের বাড়ি কাজ, এবং আমি বলছিও যে না বুঝলে পরের ক্লাসে আমারে জিজ্ঞেস করতে পারবেন। এই যে পার্ট 2 মানে এই যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ এগুলো একবারে সোজা পান্তাবাদ। এগুলা এগুলা কাইন্ড অফ আপনি আ মুখস্থর মতো করতে পারেন। কয়েকটা কমন জিনিসই সবসময় আসে। ওগুলাই দেখতে হবে আরকি। এটা গত ইয়েতেও করাই নাই আমি। এই আরকি। তো ঠিক আছে, এরই হইল যায় আলাপ।